ভিউয়ার্স, আমাদের চ্যানেলের ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে চাইলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর হ্যাঁ, ভিডিওতে লাইক দিয়ে শেয়ার দিতে মোটেও ভুলবেন না কিন্তু। আমার কাছে পৃথিবীতে ঘুমের মতো শান্তি আর কিছুই নাই, তাই তো আমি সবচেয়ে বেশি ঘুমাতে ভালোবাসি। আর অবসর সময় হলেই শুধু একটা গানই গাই, ঘুম ভালোবাসি রে, আমি ঘুম ভালোবাসি রে। মাফ করবেন, এর বেশি পারি না। আজও তার ব্যতিক্রম না। সকালবেলা খুব আরাম করে ঘুমাচ্ছি, হঠাৎ মনে হলো কে যেন আমার কম্বল ধরে টানাটানি করছে। কিন্তু তাতে কি, ঘুম পাগল মানুষের শুধু কম্বল টানলে কি আর ঘুম ভাঙে? আমি আবার কম্বলটা ভালো করে গায়ে জড়িয়ে ঘুমোতে লাগলাম। কিন্তু না, এবার মনে হলো আমার উপর ভূমিকম্প শুরু হয়ে গেল, কারণ কে যেন আমার কম্বল সহ সারা শরীর ঝাঁকাতে লাগলো। তার কোনো উপায় না পেয়ে আমার আরামের ঘুম হারাম করে চোখ দুটো খুললাম সেই মহান মানুষটিকে দেখার জন্য, যে কে সেই ব্যক্তি যার জন্য আমার ঘুমের সাথে এত শত্রুতা, যার জন্য এত সকালে আমার ঘুম ভাঙিয়ে দিল। আর আমি চোখ খুলে যাকে দেখলাম, মনে মনে আমিও তাকেই আশা করেছিলাম, কারণ এত সকালে আমার ঘুম তাকে ছাড়া আর কেউ ভাঙাতে আসবে না। আর সে মহান ব্যক্তিটি আর কেউ না, আমার একমাত্র চাচাতো বোন রুহি। আমার চাচার অতি আদরের বাদর মেয়ে, সব সময় আমার পিছনে লেগেই থাকে। আমি রুহির দিকে তাকিয়ে দেখি, আমার দিকে তাকিয়ে 32টা দাঁত বের করে হাসতেছে। আর আমি ওর দিকে তাকাতেই রুহি বলল, গুড মর্নিং রুদ্র ভাইয়া। ব্যাড মর্নিং, একটু রাগী গলাতেই বললাম। আমার এভাবে বলা দেখে রুহি হাসতে হাসতে বলল, ব্যাড মর্নিং কেন হবে রুদ্র ভাইয়া? এত সকালে আমার ঘুম ভাঙিয়ে তুই আসছিস গুড মর্নিং বলতে? এটা আমার কাছে ব্যাড মর্নিং নয় তো কি? ওয়াকিং আপ ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ। সকালে ঘুম থেকে ওঠা স্বাস্থ্যের জন্য ভালো। এটা কি তুমি জানো না, নাকি নতুন করে শেখাতে হবে তোমাকে? রুহির কথা শুনে রাগী চেহারা দেখে উল্টো আমি চুপ হয়ে যাই, কারণ এই মেয়ে কিছু বললে আমার ঘরে আমার নিজেরই জায়গা হবে না। তাই চুপ থেকে ওর কথা শোনাই এখন বুদ্ধিমানের কাজ। তখন আমি বললাম, রুহি বোন আমার, আমি তো 2 বছরের বড়, তাহলে তুই আমাকে রৌদ্র ভাইয়া কেন বলিস? শুধু ভাইয়া বলে ডাকবি। তুই জানিস বড়দের নাম ধরে ডাকতে নেই। এখন বল, আমাকে কেন ডাকলি এত সকাল সকাল? আমার কথাটা মনে হয় রুহির খুব বেশি ভালো লাগে, কারণ ওর মুখেই সেটা ফুটে উঠছে। তখন রুহি বলল, বেশি বেশি করলে কিন্তু ভালো হবে না বলে দিলাম। এখন তো রুদ্র ভাইয়া বলে ডাকি, পরে শুধু নাম ধরে ডাকবো। আর এখন তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নাও, একটু পরে আমি তোমার সাথে ভার্সিটিতে যাব। তাই দেরি করবে না, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমিও রেডি হয়ে আসছি। কথাটা বলেই রুহি হন হন করে আমার রুম থেকে বেরিয়ে গেল। আর আমি অবাধ্য ছেলের মতো চলে গেলাম ফ্রেশ হতে। এখন চলেন ফ্রেশ হতে হতে আপনাদের সাথে পরিচয় পর্বটা সেরে নিই। আমি রুদ্র আহমেদ, বাবা মায়ের একমাত্র ছেলে, এবার অনার্স প্রথম বর্ষের স্টুডেন্ট। আবার মা একজন গৃহিণী আর বাবা একজন ব্যবসায়ী। আমার আব্বুরা হলেন 2 ভাই, আর তারা 2 ভাই একসাথে মিলেই ব্যবসা করেন। আমার আব্বু বড় আর আমার চাচু হলেন ছোট। অন্যদিকে রুহির পুরো নাম জান্নাতুল রুহি, কিন্তু সবাই রুহি বলেই ডাকে। আমার ছোট চাচুর একমাত্র মেয়ে, আর আমাদের বাড়ির সবার চোখের মনি হলো রুহি। রুহি এবার ইন্টার প্রথম বর্ষে পড়ে। লেখাপড়ায় খুব মেধাবী, আর মাশাআল্লাহ দেখতেও পরীর মতো সুন্দর। রুহি আর আমরা একই বিল্ডিং এ থাকি। ওরা থাকে উপরতলায় আর নিচতলায় আমরা থাকি। আর বাসাটা আমার আব্বু আর চাচু দুজনে মিলেই করেছে। রুহি আমার সাথে এখন যেমন ব্যবহার করে, আগে কিন্তু তা করতো না। আগে আমাকে ভাইয়া বলেই ডাকতো, আমাকে ভয়ও পেত। কিন্তু ক্লাস 10 থেকেই রুহির আমার ব্যাপারে বেশ পরিবর্তন হয়। নাম ধরে ডাকে, সবসময় আমার কাছে আসতে চায়, আমাকে চোখে চোখে রাখার চেষ্টা করে। প্রথম দিকে ওকে কিছু বলেছিলাম, কিন্তু কোনো লাভ হয়নি। উল্টো ওর জন্য ঘরে আমার 2 দিন ভাত বন্ধ ছিল। তাই এখন আর ওকে কিছু বলি না, আর যতটুকু সম্ভব দূরে থাকার চেষ্টা করি। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি রেডি হয়ে নাস্তা করতে চলে আসছি। আমাকে আসতে দেখে আম্মু বলল, এতক্ষণে আসার সময় হলো তো? কত ঘুমাস তুই? হ্যাঁ, তাড়াতাড়ি খেয়ে রোহিকে নিয়ে ভার্সিটিতে যা। কোথায় আর ঘুমাতে পারলাম? তোমাদের আদরের মেয়ের জন্য কি আমি ঘুমাতে পারি নাকি? সব সময় আমার সব কাজে এসে বাধা দেয়। চুপ,
আমার মেয়েটাকে নিয়ে আর একটা বাজে কথা বলবি না। এমন লক্ষ্মী একটা মেয়ে আর কোথায় আছে? ওকে যদি কিছু বলছিস তাহলে কিন্তু তোর খবর আছে, বলে দিলাম। রোহিত যা বলে সব শুনবি। আচ্ছা আম্মু, এটা কোনো কথা হলো? আমি বড় হয়ে কেন এই পিচ্চির কথা শুনতে যাব? শুধু বয়সে বড় হলে হয় না, বুদ্ধি লাগে, যেটা তোর থেকে আমাদের রুহির অনেক বেশি। তাই তুই রুহির কথা শুনবি। আমার কথাটা শেষ না করতেই রুহি পিছন থেকে এসে বলল, তুমি একদম ঠিক বলছো বড় মা। শুধু বড় হলেই হয় না, একটু বুদ্ধিও হওয়া লাগে। আর এমনিতেও লম্বা মানুষের বুদ্ধি হাঁটুর নিচেই হয়, যেমনটা তোমার ছেলে। একদম ঠিক বলছিস তুই মা। বলে আম্মু আর রুহি হাসতে থাকে। এখন আপনারা দেখলেন তো এ বাড়িতে কার বেশি দাম। তাই আমি আর কিছু না বলে তাড়াতাড়ি খেয়ে ব্যাগটা নিয়ে বাইরে চলে আসি। আমি বাইরে এসে বাইকটা স্টার্ট করতেই রুহি আসে। তারপর রুহি বাইকে উঠে বসতে আমি বললাম, ওই পিচ্ছি, বাইকের মাঝখানে গ্যাপ রাখবি, একদম চেপে বসবি না বলে দিলাম। ওই, আমি পিচ্ছি নাকি বড় সেটা সময় হলে তোমাকে বুঝিয়ে দেব। আর আমি কিভাবে বসবো সেটা তোমাকে বলতে হবে না। এখন সোজা হয়ে বাইক চালাও, আর ঘাড় এদিক সেদিক ঘুরালে খবর আছে তোমার। আমি আর কিছু না বলে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম ভার্সিটির উদ্দেশ্যে। আর বাইক নিয়ে একটু যেতেই রুহি আমাকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরলো। আসলে আমি জানতামও এমনটা করবে, তাই আমি খুব জোরে বাইক টান দিই। আর কিছুক্ষণের মধ্যেই আমরা ভার্সিটি চলে আসি। আর আমি যখন রুহিকে নামিয়ে ক্যাম্পাসের দিকে যাচ্ছি তখন রুহি বলল, এই দাঁড়াও, কথা আছে, শুনে যাও। আমি রুহির ডাক শুনে পিছনে ফিরে দেখি রুহি আগের জায়গায় দাঁড়িয়ে আমাকে ডাকছে। আর রুহি আমাকে এমন ভাবে ডাকছে দেখে অনেকে আমার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। এখানে তাদেরই বা দোষ কোথায়? রুহি আমাকে এমন ভাবে ডাকলো যেন আমি ওর জামাই লাগি। তখন আমি রুহির কাছে গিয়ে বললাম, ওই পিচ্ছি, আমি তোর ভাইয়া লাগি, এটা ভুলে যাস না। আর কলেজে আসলে আমাকে ভালো করে সম্মানের সাথে ভাইয়া বলে ডাকবি। দেখছিস তোর এভাবে ডাকা দেখে সবাই কেমন করে আমার দিকে তাকিয়ে আছে। কিন্তু আমার এই রাগ দেখানো মনে হয় না রুহির উপর কোনো প্রকার প্রভাব ফেলছে। উল্টো রুহি আমাকে রাগ দেখিয়ে বলল, কে কিভাবে তোমার দিকে তাকিয়ে আছে বা থাকে তা জানার আমার দরকার নাই। শুধু এটা মনে রেখো, ভার্সিটিতে এসে যা ইচ্ছা তাই করতে যেও না। কারণ এটাও মনে রেখো, আরো দুটো চোখ আছে কিন্তু, যে তোমার উপর নজর রাখে। ভাই তুই কি আমাকে একটু শান্তিতে থাকতে দিবি না? বাসায় সারাক্ষণ আমাকে জ্বালাস, আবার ভার্সিটি আসলে তুই এখানে এসেও আমাকে জ্বালাস। তুই আর আমাকে কত জ্বালাবি? আমার এমন মলিন মুখ দেখে রুহি মুচকি হেসে বিড়বিড় করে বলল, তোমাকে তো আমি সারা জীবন জ্বালাবো, তবে সেটা রোমান্টিক জ্বালাতন। আমি রুহির কথা কিছু বুঝতে না পেরে বললাম, ওই পিচ্ছি, বিড়বিড় করে কি বলিস? যা বলার স্পষ্ট করে বল। ওই, আমি এত কিছু জানি না। তোমাকে বলছি ভার্সিটিতে ভালোভাবে চলতে, তাই করবে। আর আমার কথার কোনো উল্টাপাল্টা হলে সোজা বড় আব্বু আর বড় আম্মুর কাছে বিচার দিব, তখন বুঝবে মজা। ঠিক আছে, ভালোভাবে চলবো। এবার তোর শান্তি হলো? আমি আর রুহি যখন কথা বলছি তখন রুহির বান্ধবী নিশি আমাদের কাছে আসে। আর নিশি আমাদের কাছে এসে বলল, আরে রৌদ্র ভাইয়া, কেমন আছেন? এই তো আমি ভালো আছি, তুমি কেমন আছো নিশি? জি ভাইয়া, আমি ভালো আছি। ভাইয়া, আজ কিন্তু আপনাকে অনেক সুন্দর লাগছে। তাই নাকি? তাহলে আগে মনে হয় আমাকে দেখতে ভালো লাগেনি। না, আমি ঠিক তা বলিনি। আপনাকে তো সবসময় দেখতে সুন্দর লাগে, তবে আজকে একটু বেশি সুন্দর লাগছে। মানে ক্রাশ খাইছে বলতে পারেন। আমার আর নিশির কথা বলা দেখে রুহির রাগে লাল হচ্ছিল, কিন্তু মুখে কিছু বলছিল না। তবে নিশির শেষের কথাটা শুনেই রুহির চিৎকার করে বলল, ওই, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? তোমার না ক্লাস আছে? আর তুই কেমন রে নিশি, যাকে দেখছিস তাকে দেখেই ক্রাশ খাস তুই? ভুলে যাস না রৌদ্র তোর ভাইয়া হয়। রুহির রাগ দেখে আমার কেন জানি হাসি পাচ্ছিল, আর আমি তখন মিটমিট করে হাসতেছিলাম। আর আমার হাসি দেখে রুহি বলল, তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো, যাও বলছি এখান থেকে, তোমাকে আমি পরে দেখে নিব। কথাটা বলে রুহি নিশির হাত ধরে টানতে টানতে সেখান থেকে চলে গেল। আর আমিও সেখান থেকে হাসতে হাসতে আমার ক্যাম্পাসে চলে আসলাম। আসলে আমার আর রুহির কলেজ আর ভার্সিটি একসাথেই, আর এজন্যই রুহির আমার উপর নজর রাখতে সুবিধা হয়। তবে মাঝে মাঝে আমার ওর পাগলামিগুলো ভালোই লাগে। আর এভাবেই সারাদিন ক্লাস করে আমার আর রুহির ছুটি হলে আমরা একসাথে বাসায় চলে আসি। তবে আসার সময় রুহি মুখটা কেমন ফুলিয়ে রাখছে, আমার সাথে তেমন কথা বলেনি। আমি বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে রুমে গিয়ে শুয়ে থাকি। আমি
রুমে গিয়ে শুয়ে শুয়ে মোবাইল চালাচ্ছি। এমন সময় রুহি আমার রুমে আসে। আর আমার রুমে এসে রুহি বলল, তুমি আজকে নিশির সাথে কথা বললে কেন? আরে আমি কোথায় কথা বললাম, তোর বান্ধবী নিজেই তো এসে বলল। ও বললো বলে তুমি ওর সাথে হেসে হেসে কথা বলবে নাকি? আরে পিচ্চি, তুই রেগে যাচ্ছিস কেন? আর কথা বললে সমস্যা কি? আমার কথা শুনে রুহি বলল, তুমি সবার সাথে কথা বলো, আমার কোনো সমস্যা নেই, তবে কোনো মেয়ের সাথে কথা বলবে না। তুমি কোনো মেয়ের সাথে কথা বললে আমার শরীরটা জ্বলে যায়, তাই তোমাকে বলছি এমন কিছু করো না যাতে আমার রাগটা কন্ট্রোল করতে না পারি। ওই পিচ্চি, তুই এমন করে কথা বলছিস কেন? আমি কিন্তু তোর ভাই হই, ভুলে যাস না। তাই মাথায় অন্য চিন্তা থাকলে এসব ঝেড়ে ফেল। মাথায় যা আছে কোনো কিছু ছেড়ে ফেলবো না, আরো ভালো করে মাথায় লোড করে নেব। আর তো পিচ্ছি পিচ্ছি করবে না, আজকে বিয়ে করো, 1 বছর পরেই তোমাকে বাবা বানিয়ে দিতে পারবো। বলেই রুহি দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। আর আমি শুধু ভাবছি, রুহি আমাকে এগুলো কি বলে গেল? ওর মাথায় আমাকে নিয়ে কি চলছে? আমি মনে মনে ভাবতে থাকি, রুহির মাথায় যাই চলুক না কেন, নিজেকে ওর কাছ থেকে দূরে রাখতে হবে। কারণ আমি যদি রুহির সাথে কোনো রকম সম্পর্কে জড়াই, তাহলে সারা জীবনের জন্য চাচা চাচির কাছে ছোট হয়ে যাব। তারা আমাকে ছোটবেলা থেকে বিশ্বাসের সাথে যেই ভালোবাসা দিয়ে বড় করছে, রুহির একটু পাগলামির জন্য আমি সেই বিশ্বাসটা নষ্ট করতে পারবো না। তাই চিন্তা করছি এখন থেকে রুহির কাছ থেকে একটু দূরত্ব বজায় রেখে চলবো। রুমে বসে রুহিকে নিয়ে এসব ভাবতে ভাবতে মাথাটা কেমন যেন ব্যথা করছে। তাই সব চিন্তা বাদ দিয়ে বেরিয়ে পড়লাম বাসা থেকে। কারণ বিকেলবেলা বাহিরের মুক্ত হওয়ার বন্ধুদের সাথে বসে একটা সিগারেট এখন আমার একমাত্র উপায় সব চিন্তা থেকে মুক্তি। তাই যেই ভাবা সেই কাজ। বাসা থেকে বেরিয়ে আমার যে কয়জন প্রাণের বন্ধু আছে সবগুলারে কল দিয়ে বললাম আমাদের আড্ডাখানায় চলে আসতে। আর আমিও দোকান থেকে কয়েকটা সিগারেট নিয়ে চলে গেলাম সেখানে। আমি গিয়ে দেখি আমি আসার আগে শিমুল আর সুজাত এসে বসে আছে। আর আমাকে আসতে দেখেই শিমুল বলল, কিরে বেটা, আমাদের আসতো বলে তোর নিজের এত দেরি হলো কেন? আরে আসল জিনিস আনতে দোকানে গেছিলাম, কিন্তু গিয়ে দেখি পরিচিত মানুষ বসে আছে, তাই একটু দেরি হয়ে গেল আনতে। আর তোরা তো জানিস আমি যে সিগারেট খাই, এরা যদি বাসায় জানে তাহলে আমাকে মেরে তক্তা বানিয়ে দেবে। আমার কথা শুনে সুজাত হাসতে হাসতে বলল, মামা, জীবনে দুইটা জিনিস লুকানো যায় না, একটা হলো প্রেম আর আরেকটা হলো সিগারেট খাওয়া। এই দুটো তুমি যতই লুকিয়ে করো কাজ হবে না। একদিন কি করে যে সবাই জেনে যাবে সেটা তুমি নিজেও টের পাবা না। বুঝলাম। আর যেদিন এটা আমার বাসার মানুষ জানবে সেদিন দেখবি আমার শরীরে আমার আব্বাই বিনামূল্যে বিভিন্ন রকম ট্যাটু করে দিবে। কি যে জ্বলবে সেদিন। তখন পাশ থেকে শিমুল বলল, যখন জ্বলবে তখন দেখা যাবে, এখন তাড়াতাড়ি আমাকে একটা দে, টান দিয়ে কোলে তারা ঠান্ডা করবে। আমি তখন ওদের সাথে বসে সবাই মিলে একসাথে সিগারেট ধরিয়ে আপন মনে টানতে থাকি। সাথে মুক্ত হওয়া আর ওদের সাথে বিভিন্ন কথায় দুষ্টুমি বেশ ভালোই লাগছে আড্ডা দিতে। আর রুহির কথাও প্রায় ভুলে গেছি। আমরা 3 জন মিলে যখন আড্ডা দিচ্ছি তখন সুজাত বলল, শিমুল, একটা জিনিস খেয়াল করছিস? আজকাল আমাদের রৌদ্রের উপর কেউ একজন বেশ নজর রাখে। তা আমি লক্ষ্য করেছি, ব্যাপারটা কিন্তু বেশ ভালোই জমবে। যদি হয় তাহলে নিজেদের ভিতর সবকিছু হয়ে যাবে। তাদের কথা শুনে আমি বললাম, আরে তোরা কি বলছিস এসব? আমার উপর নজর রাখে মানে? আর কেই বা নজর রাখে? আর নিজেদের ভিতর সব হলে কি ভালো হবে? কে আবার? তোর নিজের চাচাতো বোন রুহি। তুই কি ভাবিস আমরা কিছু বুঝি না? আমার মনে হয় রুহি তোকে ভালোবাসে, তাই তো কলেজে এসে নিজের ক্যাম্পাস বাদ দিয়ে সারাদিন আমাদের ক্যাম্পাসে এসে ঘোরাঘুরি করে। আর সব থেকে বড় কথা, তোর উপরও সবসময় নজর রাখে। সেটা তুই না বুঝলে আমরা বেশ ভালোই বুঝে গেছি যে রুহির মনে তোকে নিয়ে কিছু চলছে। ওদের কথা শুনে আমি তো পুরাই অবাক হয়ে গেছি। আমি ভাবছি ওরা হয়তো বিষয়টা বুঝতে পারেনি, কিন্তু না, ওরা দেখে আমার চেয়ে বেশি লক্ষ্য রাখে রুহির উপর। তখন আমি বললাম, আরে তোরা এগুলো কি বলছিস? তোরা যা ভাবছিস ব্যাপারটা মোটেও তা না। আর রুহি আমার চাচাতো বোন, ওকে নিয়ে আমার মনে এরকম কোনো চিন্তা নাই। তাই তোরা এই বিষয়টা মাথা থেকে ঝেড়ে ফেল। একটু গম্ভীর সুরে বললাম। এরকম তো সবাই বলে, পরে ঠিকই আবার প্রেমে পড়ে হাবুডুবু খায়। আর রুহি যদি তোকে ভালোবাসে তাহলে তোর ওকে ভালোবাসতে সমস্যা কোথায়? রুহি দেখতে সুন্দরী, আমাদের ক্যাম্পাসে সেরা সুন্দরীদের মধ্যে একজন। আমি বলি কি, তুইও একটা চান্স নিয়ে নে। তোরা শুধু শুধু ভুলভাল বকছিস। রুহির মনে এরকম কোনো চিন্তা নাই যেমনটা তোরা ভাবছিস। আর যদি থেকেও থাকে তবুও আমার কিছু করার নেই, কারণ আমি কখনো আমার পরিবারকে কষ্ট দিয়ে কিছু করতে পারবো না। আমার কথা শুনে শিমুল হাসতে হাসতে বলল, আমরা যেটা ভাবছি এটাই ঠিক। আর তুই যদি রুহির সাথে কোনো সম্পর্ক জড়াতে না চাস তাহলে আমাকে একটা চান্স নিতে দে। রুহির মতো এত সুন্দর একটা মেয়ে পেলে বেটা লাইফটা সেট হয়ে যাবে।
শিমুলের কথা শুনে মেজাজটাই খারাপ হয়ে গেল। এখানে আসলাম ওদের সাথে আড্ডা দিয়ে মন ভালো করার জন্য, কিন্তু ওরা উল্টা মনটা আরো খারাপ করে দিল। আচ্ছা ঠিক আছে, নে তুই চান্স। আমি কি না করছি নাকি? রুহি যদি রাজি থাকে তাহলে তুই গিয়ে প্রেম কর, তাতে আমার কিছু বলার নাই। এবার হলো নাকি আরো কিছু বলবি? আমার এভাবে রেগে যাওয়া দেখে শিমুল বলল, আর বেটা আমি তো তোর সাথে মজা করছি, তুই এত রেগে যাচ্ছিস কেন? আর তোর এই রেগে যাওয়াটার মানে কিন্তু অন্য কিছু ইঙ্গিত করে। সত্যিটা বলে ফেল, তোকে ট্রিট দিতে হবে না। ধুর, তোদের সাথে আড্ডা দিতে আসাটাই ভুল হয়েছে। এমনিতেই মন ভালো না, তোরা দিলি আরো খারাপ করে। গেলাম আমি, থাক তোরা বলে সেখান থেকে রাগ দেখিয়ে বাসার দিকে যাওয়া শুরু করলাম। ওরা অবশ্য পিছন থেকে অনেক ডেকেছে, কিন্তু আমি কোনো উত্তর দেইনি। বাসায় আসার সময় দোকান থেকে চকলেট খেতে খেতে বাসায় আসি, যাতে মুখ থেকে সিগারেটের গন্ধ না আসে। আমি বাসার ভিতর আসতেই নাকের মধ্যে কেমন জানি বিরিয়ানির একটা সুন্দর ঘ্রাণ আসতেছে, আর গন্ধ শুকিয়ে জিভে জল এসে গেছে। তখন আমি আম্মুকে বললাম, আম্মু বাসায় আজকে বিরিয়ানি বিরিয়ানি ঘ্রাণ আসতেছে। আজকে বিরিয়ানি রান্না করতেছি, তোর প্রিয় খাবার। এখন যা, গিয়ে পড়তে বস, রান্না হলে খাবি। বিরিয়ানির কথা শুনে যেন আনন্দে মনটা নেচে উঠলো আমার। তাই এক প্রকার নাচতে নাচতে নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে পড়তে বসলাম। আর বেশ কিছুক্ষণ পরে খাবার জন্য নিচে থেকে ডাক পড়লো। আমি ডাক পাওয়ার সাথে সাথে নিচে গিয়ে দেখি চাচি, চাচি, আব্বু, আম্মু সবাই ডাইনিং এ বসে আছে, শুধু রুহিকে দেখছি না। আমি এত কিছু চিন্তা না করে যেই খাওয়ার জন্য চেয়ার টেনে বসলাম, তখন আম্মু বলল, রুদ্র, তুই একটু পরে খেতে বস। আগে এই খাবারটা রুহিকে গিয়ে ওর রুমে দিয়ে আয়। ওর নাকি হাত কেটে গেছে, তাই এখানে আসেনি। তাই তুই নিয়ে এগুলো রুহির রুমে দিয়ে আয়। রুহি রুমে বসেই আস্তে আস্তে খাবে। আচ্ছা আমি একে খেয়ে নেই, তারপর ওকে দিয়ে আসবো, আমার খুব ক্ষুধা লাগছে। না, আগে আমার রুহিমাকে নিয়ে দিয়ে আয়, তারপর তুই খাবি। যা এখনই। আমি আর কিছু না বলে আম্মুর হাত থেকে খাবারের বাটিটা নিয়ে রুহির বাসায় যেতে থাকি, কারণ আমি জানি রুহিকে যতক্ষণ পর্যন্ত খাবার না দিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত আমার কপালে খাবার জুটবে না। তাই মাঝে মাঝে ইচ্ছে হয় ওই রুহিকে আমার আব্বু আম্মুর গলায় ঝুলিয়ে দিয়ে আমি বনবাসে চলে যাই। আমি রুহিদের রুমের সামনে এসে কলিং বেল বাজাতেই রুহি এসে দরজা খুলে দিল। আর রুহি আমার হাতে খাবারের বাটি দেখে কিছু না বলে একটা হাসি দিয়ে নিজের রুমে চলে গেল। আমি খাবারগুলো নিয়ে ওর রুমে আসলাম আর রুহিকে বললাম, রুহি এই নে তোর খাবার। তোর নাকি হাত কেটে গেছে, তুই চামচ দিয়ে আস্তে আস্তে খা। আমি গেলাম। আমার কথা শুনে রুহি বলল, একটু দাঁড়াও, আমার একটা কথা আছে, রাখবে প্লিজ? কি কথা বল শুনি। রাখার মতো হলে রাখবো। আমার হাতটা কেটে গেছে, আর চামচ দিয়ে খাইতে আমার ভালো লাগে না। তুমি একটু আমাকে নিজের হাতে খাইয়ে দাও না প্লিজ। রুহির কথা শুনে আমার কি করা উচিত বুঝতে পারছি না। তখন আমি বললাম, এটা আমি পারবো না। আর এখন তুই ছোট নাই, বড় হয়েছিস। কেউ যদি এসে দেখে আমি তোকে খাইয়ে দিচ্ছি, তাহলে অন্য কিছু ভাবতে পারে। তাই তুই নিজে চামচ দিয়ে আস্তে আস্তে খা, আমার কিছু করার নেই। কথাটা বলে যেই আমি রুহির রুম থেকে বেরিয়ে যাচ্ছি, তখন রুহি চিৎকার করে আমাকে বলে, রুদ্র, তুমি যদি আমাকে নিজের হাতে খাইয়ে না দাও তাহলে কিন্তু বেশি ভালো হবে না, বলে দিলাম। রুহির কথা শুনে আমি রুমের বাইরে যেতে গিয়েও থেমে যাই আর পিছনে ফিরে রুহিকে বললাম, ভালো হবে না মানে কি? কি করবি তুই? হ্যাঁ যা, তুই যা খুশি কর, আমি কাউকে ভয় পাই না। কথাটা বলে যেই আমি রুহির রুম থেকে বেরিয়ে যেতে থাকি, ঠিক তখনই রুহি দৌড়ে এসে আমার সামনে দাঁড়ায় আর আমার হাত ধরে রাগী কণ্ঠে বলে, দেখো রুদ্র ভাইয়া, আমি বয়সে তোমার ছোট হতে পারি, কিন্তু আমার রাগটা কিন্তু তোমার চাইতে বেশি, যেটা তুমি আমার চাইতে ভালো করে জানো। আর আজ আমি ইচ্ছে করে নিজের হাত কাটছি শুধু তোমার হাতে খাবো বলে। এখন যদি তুমি আমাকে না খাইয়ে চলে যাও তাহলে আমি আমার হাত আবার কাটবো, বলে দিলাম। রুহির কথা শুনে আমি যেন নির্বাক হয়ে গেছি। কি বলবো ওকে? আমি জানি রুহি আমাদের পরিবারের সবচেয়ে আদরের, তাই একটু বেশি জেদি। আর ও যখন যা চায় তাই দেওয়ার চেষ্টা করে সবাই। তাই বলে আমার জন্য নিজের হাত কেটে ফেলবে, এটা খুব বেশি হয়ে গেল। তখন আমি ওকে বললাম, রুহি সবকিছুর একটা লিমিট আছে, আর তুই কিন্তু এবার বেশি বাড়াবাড়ি করছিস। আর কার কাছে বলে নিজের হাত কাটতে গেলি? আর যদি চাচা চাচি জানতে পারে আমার জন্য তাদের মেয়ে হাত কাটছে, তাহলে তারা আমাকে কি মনে করবে একবার ভেবেছিস? তাই তোকে ভালোভাবে বলছি, এরকম পাগলামি আর করিস না প্লিজ বোন। কিন্তু কথাটা আছে, চোর শুনে না ধর্মের কথা। রুহির ক্ষেত্রেও তার ব্যতিক্রম না। সে উল্টা আমাকে ধমক দিয়ে বলল, আমি কি তোমার কাছে এত নীতিবাক্য শুনতে চাইছি? আর আব্বু আম্মু কি ভাববে সেটা পরে বোঝা যাবে। এখন বলো, তুমি আমাকে খাইয়ে দিবে নাকি চাকুটা এনে কাজে লেগে যাব? আর তুমি তো জানো আমি যা বলি তাই করি। রুহির কথা শুনে বুঝে গেলাম ওকে না খাইয়ে দিলে আমাকে এখান থেকে ছাড়বে না। আর ওকে দিয়ে বিন্দু পরিমাণ বিশ্বাস নাই, কারণ
আবার যদি হাত কেটে বসে তাহলে আবার বিপদ হয়ে যাবে, তাই ওকে যত তাড়াতাড়ি খাইয়ে দেই, এখান থেকে কেটে পড়লেই বাঁচি। তখন আমি বললাম, ওই শাকচুন্নি, একদম কাছে আসবি না, সামনে থেকে সরে গিয়ে বিছানায় বস, আমি হাত ধুয়ে আসছি, তোকে তো আবার খাওয়াতে হবে, না হলে আমার কি আর রক্ষে আছে। কথাটা বলে যখন ওয়াশরুমে যাচ্ছি হাত ধোয়ার জন্য, তখন পেছন থেকে রুহি হাসতে হাসতে বলল, ওলে বাবা, আমার জামাইটা কত কিউট করে রাগ করে। ভাই কি বললি তুই? কিছু না, বলছি তাড়াতাড়ি হাত ধুয়ে আসো, আমার খিদা লাগছে অনেক। আমি কিছু না বলে ওয়াশরুমে চলে যাই। তার সেখান থেকে হাত ধুয়ে এসে রুহিকে খাইয়ে দিতে থাকি। আর রুহি খুব খুশি মনে আমার হাতে খাচ্ছে আর মিটমিট করে হাসছে। রুহির হাসি দেখে আমার মাথায় একটা বুদ্ধি আসে, ওকে একটু শায়েস্তা করার। আর তাই আমি ইচ্ছে করে ওকে বড় বড় লোকমা ওর মুখে দিচ্ছিলাম। আর রুহি এত বড় লোকমা মুখে নিয়ে গাল ফুলিয়ে বসে আছে, না পারছে গিলতে, না পারছে চাবাতে। তখন আমি বললাম, ওই তবে গাল ফুলে বসে আছিস কেন? তাড়াতাড়ি গিলে আমাকে উদ্ধার কর। আমার কথা শুনে রুহি কোনো উত্তর করতে পারছে না, কারণ ওর মুখে তখনও খাবার ভর্তি। তখন রুহি মুখের খাবারগুলো আস্তে আস্তে শেষ করে আমাকে বলল, আমি জানি তুমি আমাকে ইচ্ছে করে এত বড় বড় লোকমা আমার মুখে দিচ্ছ যাতে আমার খাবার খেতে কষ্ট হয়। তুমি জানো না মেয়েরা এতগুলো একসাথে খেতে পারে না, মেয়েরা ছোট ছোট খাবারের লোকমা কত কিউট করে খায়। রুহির কথা শুনে আমি বোকা হয়ে গেলাম, কারণ জীবনে প্রথম শুনলাম খাবারও নাকি মেয়েরা কিউট করে খায়। তখন আমি বললাম, আচ্ছা মানলাম মেয়েরা খাবার কিউট করে ছোট ছোট লোকমা করে খায়, কিন্তু তুই তো মেয়ে না, তুই একটা শাকচুন্নি, আর তাই ইয়া বড় বড় লোকমা করে দিলে খাবি, প্রয়োজন আমাকেও গিলে খাবি। প্রয়োজন হলে তাই খাবো, এখন বেশি কথা না বলে আমাকে খাইয়ে দাও, আজ মনে হয় পেট ভরবে না, এত মজা লাগছে তোমার হাতে খেতে। আমি আর কিছু না বলে রুহিকে খাবার খাইয়ে দিতে থাকি। আর রুহি আমার মুখের দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। খাবার মাঝে 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 আমার হাতে রুহি ইচ্ছে করে কামড় বসিয়ে দিচ্ছে, আর আমি কিছু বললেই বলে ভুল করে কামড় লেগে গেছে, কিন্তু আমি জানি এটাও ইচ্ছে করেই করছে। রুহিকে খাবার খাইয়ে দিয়ে আমি রুহিকে বললাম, রুহি আমি জানি তোর মাথায় কি চলছে। আমার কথা শুনে রুহির মুখটা একটা লাজুক ভাব চলে আসছে। তখন রুহি আমাকে মিষ্টি করে হেসে বলল, তাই যদি জানো তাহলে বলো তো শুনি আমার মাথায় কি চলছে। দেখ রুহি, তুই যেটা ভাবছিস সেটা কখনো হবার নয়, আর তোর এই পাগলামিতে আমার মন গলবে না। আর শুধু হাত কাটা বলে তোকে খাইয়ে দিয়েছি, তাই বলে অন্য কিছু ভাবিস না, কারণ আমি চাচা চাচিকে কষ্ট দিয়ে কিছু করতে পারবো না। বুঝতে যেহেতু পারছো তাহলে আমাকে আর কষ্ট করতে হবে না তোমাকে বোঝাতে। আর পাগলামির কথা বলছো, সেটা এখনো শুরুই করিনি, তবে এখন থেকে করব। আমিও দেখবো তোমার মন কি করে না গলে। তুই যা খুশি কর, তবে যেটা হবার নয় সেটা কখনো হবে না। সেটা আমিও দেখবো। আমি আর কিছু না বলে রুহিদের বাসা থেকে আমাদের বাসায় চলে আসি। তারপর বাসায় আসলে আম্মু আমাকে খাবার দেয়, আর আমি খাবার খেয়ে নিজের রুমে চলে যাই। আমি রুমে এসে শুয়ে শুয়ে কিছুক্ষণ ফেসবুক চালিয়ে ঘুমানোর চেষ্টা করি, কিন্তু যখনই ঘুমাতে যাই তখনই রুহির কথাগুলো মনে পড়ে যায়। তবে আমি জানি রুহি এত সহজে হেরে যাওয়ার মেয়ে না। আমার যে সামনে খুব কঠিন সময় আসছে সেটা আজকে রুহির কথায় বেশ ভালোই বুঝতে পারছি। এখন শুধু অপেক্ষার পালা, রুহি কখন কোন দিক দিয়ে আমার উপর আক্রমণ করে। আর এসব ভাবতে ভাবতে একটা সময় আমি ঘুমিয়ে পড়ি। সকালে যখন ঘুম থেকে উঠে যা দেখি তা দেখে আমার চোখ কপাল উঠে গেছে, কারণ রুহি, আমি ঘুম থেকে উঠে দেখি রুহি আমার বুকে মাথা দিয়ে খুব শান্তিতে শুয়ে আছে। আর এটা দেখে ভয়ে আমার জান পাখি উড়াল দেওয়ার অবস্থা, কারণ কেউ যদি রুহি আর আমাকে এমন অবস্থায় শুয়ে থাকতে দেখে তাহলে কি হবে সেটা আমার ধারণার বাহিরে। তাই আমি আর দেরি না করেই রুহিকে আমার বুক থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। তখন রুহি আমাকে বলল, ওই আমার মতো ছোট একটা বাচ্চা মেয়েকে কেউ এরকম করে ধাক্কা দেয় নাকি? জানো কতটা ভয় পাইছি। হয় তুই বাচ্চা, তুই আস্ত বুড়ি একটা মেয়ে, আর দুনিয়াতে এত জায়গা থাকতে আমার বুকে শুইতে এলি কেন? আর কোনো জায়গা পেলি না? আমি জানি দুনিয়াতে অনেক জায়গা আছে শোয়ার জন্য, কিন্তু আমার কাছে যে তোমার বুকটাই সবচেয়ে পছন্দের জায়গা ঘুমানোর জন্য। আর তাই তো একটু টেস্ট করে নিচ্ছিলাম তোমার বুকে ঘুমাতে কেমন লাগে, কারণ বিয়ের পর তো এখানেই সারা জীবন থাকতে হবে। রুহির কথা শুনে আমি মনে মনে বলি, ও আল্লাহ, তুমি আমাকে কেমন ঝামেলায় ফেলছো। এই মেয়েকে একটু বুঝার শক্তি দাও, নয়তো এই মেয়ে আমাকে পাগল করে ছেড়ে দিবে। আমি যখন মনে মনে এসব ভাবছি তখন রুহি আমাকে বলল, হাই রুদ্র, কি ভাবছো এমন করে? নিশ্চয়ই আমাদের বিয়ের কথা ভাবছো। এত বেশি ভাবতে হবে না, আমি তো তোমারই, তাই না? না রে, আমি বিয়ের কথা ভাবছি না, আমি আমার মরার কথা ভাবছি। কারণ তুই যে অবস্থা শুরু করলি তাতে
আমি আমার মৃত্যু চোখের সামনে দেখতে পাচ্ছি। প্লিজ বোন, এইসব চিন্তা মাথা থেকে বাদ দে। আর তুই কেন বুঝতে পারছিস না? ভাই বোনের মধ্যে এসব হয় না, লোকে শুনলে খারাপ বলবে। আমি কথাটা শেষ করতে না করতেই রুহি খপ করে এসে আমার গলা চেপে ধরে আর রাগী সুরে বলতে থাকে, এই মুখ দিয়ে আরেকবার মরার কথা বললে তোমার খবর আছে বলে দিলাম। তোমাকে নিয়ে সেই কবে থেকে স্বপ্ন দেখে আসতেছি, আর তুমি আমার সেই স্বপ্ন পূরণ না করেই মরে যাবে? এটা কখনো হতে পারে না। আর ভাই বোন, কিসের ভাই বোন? হ্যাঁ, আমি তোমার চাচাতো বোন, আর চাচাতো ভাই বোনের মাঝে বিয়ে হয়েই থাকে, এটা কোনো বিষয় না, বুঝলে তুমি? রুহি রাগের চোটে সত্যি এমন ভাবে আমার গলা চেপে ধরে যে আমি নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। তখন আমি বললাম, আরে আগে ছাড় আমাকে, না হলে যেভাবে গলা চেপে ধরছিস এখনই মরে যাব। আরেকবার এমন কথা বললে তোমাকে ঠিকই গলা চেপে মেরে ফেলবো। রুহি যখন আমার গলা চেপে ধরে এমন কথা বলছিল, ঠিক তখনই আমার আম্মু আমার রুমে আসে। আর আম্মুকে রুমে আসতে দেখেই আমি রুহিকে ধাক্কা মেরে নিজেকে ওর হাত থেকে ছাড়িয়ে নিই। তখন আম্মু বলল, কিরে, তোরা সকাল সকাল আবার শুরু করলি? আর রুদ্র, তোর কি কোনো খেয়ে দিয়ে কাজ নেই? খালি আমার রহিমাটাকে রাগিয়ে দিস তুই। আম্মুর কথা শুনে বুঝতে পারলাম আম্মু আমাদের মাঝের কোনো কথা শুনতে পারেনি। তখন আমি বললাম, আম্মু, তোমাদের অতি আদরের মেয়ে মনে হয় পাগল হয়ে গেছে। এখন সে দিনের বেলা স্বপ্ন দেখা শুরু করেছে। ওকে বলে দাও দিনের স্বপ্ন কখনো সত্যি হয় না। আমার কথা শুনে রুহি ছোট বাচ্চাদের মতো আম্মুকে জড়িয়ে ধরে বলল, দেখছো বড় আম্মু, তোমার ছেলে বলে আমি নাকি পাগল হয়ে গেছি। আর তোমার ছেলেকে বলে দাও, মনের মধ্যে ইচ্ছা থাকলে দিনের স্বপ্নকেও সত্যি করা যায়, আর আমি সেটা করে দেখিয়ে দিব। রুহির কথা শুনে আম্মু রুহির মাথায় হাত বুলাতে বুলাতে বলল, রহিমা, তুই ওর কথা কিছু মনে করিস না। তোর মন যা চায় তুই তাই করবি, আমরা তোর সাথে আছি। আম্মুর কথা শুনে রুহি আমার দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল, তোমরা আমার পাশে থাকলে আমার আর কিসের চিন্তা? এখন শুধু আমার কাজটা করতে পারলেই হলো, আর সেটা আমি করেই ছাড়বো, তাই না রুদ্র ভাইয়া? ওকে আবার তুই কি জিজ্ঞাসা করিস? ও নিজেই তো একটা গাধা। তুই তোর কাজে লেগে পড় মা, দেখবি তুই সফল হবি। আম্মুর কথা শুনে আমি মনে মনে বলি, আমি সত্যি ওদের নিজের সন্তান নাকি আমাকে কুড়িয়ে আনছে রাস্তা থেকে? তখন মুখটা একটু মলিন করে বললাম, আম্মু, তোমার মতো মা পেয়ে আমার জীবন ধন্য হয়ে গেল, যে নিজের ছেলের কথা না বলে আর এক মেয়ের সাপোর্ট করে। ধন্য ধন্য আমার জীবন। কথাটা বলে আমি ওয়াশরুমে চলে যাই ফ্রেশ হতে। তখন পেছন থেকে আম্মু আমাকে বলল, তাহলে এবার ফ্রেশ হয়ে নাস্তাটা শেষ করে আমার জীবনটা ধন্য কর বাবা। মার কথা শুনে ওয়াশরুম থেকে আমি বললাম, আম্মু, তুমি সত্যি আমার মা তো? কেন, তোর কোনো সন্দেহ আছে নাকি? না, নেই। না থাকলে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়, আর নাস্তা করে রুহিকে নিয়ে ভার্সিটিতে যা। কথাটা বলে আম্মু আর রুহি হাসতে হাসতে আমার রুম থেকে বেরিয়ে যায়। আর কিছুক্ষণ পরে আমি ফ্রেশ হয়ে ভার্সিটির জন্য রেডি হয়ে নাস্তা করার জন্য ডাইনিং রুমে যাই। আর সেখানে গিয়ে দেখি রুহিও রেডি হয়ে বসে আছে। আর আমাকে দেখেই রুহি বলল, ইস রে, আমার হিরোটাকে কত কিউট লাগতেছে। জানি না কোন শাকচুন্নির নজর লেগে যায়। কাছে এসো, একটু কানের নিচে কালো টিপ পরিয়ে দেই, যাতে কেউ নজর দিতে না পারে। তুই নিজেই তো একটা বড় শাকচুন্নি, আবার আর একজনকে শাকচুন্নি বলে? ওই কি বললা, ভালো করে বলো, একদম বিড়বিড় করবে না। না, কিছু বলিনি। এবার খাইতে দে আমাকে। তারপর আম্মু এসে আমাকে আর রুহিকে নাস্তা দিলে দুজন মিলে খাওয়া শুরু করি। কিন্তু আম্মু চলে যাওয়ার পর রুহির খাওয়া কম আর আমার সাথে দুষ্টুমি বেড়ে যায়। দেখে মনে হয় খাইতে বসেনি, আমার সাথে দুষ্টুমি করতে বসেছে। কিন্তু আমারও তো কিছু করার নাই, কারণ ঘরের মানুষ যখন পরের মতো ব্যবহার করে নিজেকে তখন রোহিঙ্গা মনে হয়। আর আমার ক্ষেত্রে এখন সেটাই। তাই রুহির শত জ্বালাতন সহ্য করে পেটের দায়ে কিছু খাইতে হলো। না হলে রুহির মাথায় একটা চামচ দিয়ে বাড়ি দিতে পারলে আমার মনটা শান্তি পাইতো। তারপর যত তাড়াতাড়ি সম্ভব নাস্তাটা শেষ করে রুহিকে নিয়ে বেরিয়ে পড়লাম ভার্সিটির উদ্দেশ্যে। আর বাইকে ওঠার সময় রুহিকে বললাম একটু দূরত্ব বজায় রেখে বসতে। কিন্তু কে শুনে কার কথা। কিছু দূর যেতে রুহি আমাকে পেছন থেকে এমন ভাবে চেপে ধরলো যেন আমি ওর জামাই লাগি। তখন রাস্তার পাশে বাইকটা দাঁড় করিয়ে রুহিকে বললাম, এমন ভাবে চেপে না ধরে এক কাজ কর, তুই আমার ভিতরে ঢুকে যা, তাহলে তুই শান্তি পাবি। আমার কথা শুনে রুহি মুচকি হেসে বলল, এতক্ষণ সেই চেষ্টাই করছিলাম, কিন্তু পারছি না গো। তবে তুমি চিন্তা করো না, তোমার মনের ভেতর একদিন ঠিকই ঢুকবো। ধুর, তুই সত্যি একটা পাগল।
পাগল না, পাগলি। তাও শুধু তোমার জন্য। এখন চলো, না হলে আবার দেরি হয়ে যাবে। আমি আর কিছু না বলে আবার ভার্সিটির দিকে যেতে থাকি, কারণ এখন আমি ওকে একটা কিছু বললে ও আমাকে 3টা বলবে, তাই ওর সাথে চুপ করে থাকাটাই ভালো। আর কিছুক্ষণ পরই আমরা ভার্সিটিতে চলে আসি। আমি ভার্সিটিতে এসে রুহিকে নামিয়ে দিয়ে যেই আমার ক্যাম্পাসের দিকে যাচ্ছি, ঠিক তখনই আমার বন্ধু সুজাত এসে আমাকে বলল, কিরে রৌদ্র, তোর ক্যাম্পাসে আসতে এত দেরি হলো কেন? আরে বলিস না, কিছু কিছু পিচ্চি পোলাপাইনের অত্যাচারে জীবনটার 12টা বেজে যাচ্ছে, তাই এখন আর সময়ের দিকে কোনো খেয়াল থাকে না। আমার কথাটা শুনে রুহি আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। দেখে মনে হয় একা পেলে আমাকে চিবিয়ে খাইতো, কিন্তু পাশে আমার বন্ধু থাকায় আমাকে কিছুই বলতে পারছে না। তখন আমার বন্ধু সুজাত বলল, পিচ্ছি পোলাপাইন আবার তুই কোথায় পাইলি? আর আমার জানা মতে তোদের বাসায় কোনো পিচ্ছি বাচ্চা নাই, তাহলে তোকে আবার কোন পিচ্ছি অত্যাচার করে? আছে আছে, এটা তো চোখে পড়বে না, কিন্তু আমি ঠিকই দেখি। এখন এসব কথা বাদ দিয়ে বল, আমাকে কেন খুঁজতেছিস? আরে আমাদের ক্লাসমেট জয়া তোকে খুঁজতেছে, তোর সাথে নাকি কি জরুরি কথা আছে, তাই আমি তোকে খুঁজতে আসলাম। সুজাতের মুখে জয়ার নামটা শুনে সাথে সাথে রুহির মুখে একটা চিন্তার চাপ পড়ে যায়, আর মুখটা জানি কেমন মলিন হয়ে যায়। তখন আমি বললাম, জয়া আবার আমার সাথে কি এমন জরুরি কথা বলবে? আমার মনে হয় তোকে প্রপোজ করতে পারে, ভাব দেখে তো আমার তাই মনে হয়। সুজাতের কথা শুনে রুহিকে রাগানোর জন্য আমি বললাম, যা, তাহলে তো ভালোই হবে। এতদিন পরে আমার ভালোবাসার হালখাতাটা হয়ে যাবে, আর তোরাও একটা ভাবি পেয়ে যাবি। কি বলিস রুহি, ঠিক বললাম না? আমার কথাটা শুনেই রুহি মলিন মুখটা রাগে লাল হয়ে যায়। ভালো করে তাকিয়ে দেখি নিজের ওড়নাটা খুব শক্ত করে মুঠি দিয়ে ধরে আছে রুহি। মনে হয় নিজের রাগটা ওড়না দিয়ে বেঁধে রাখার চেষ্টা করছে রুহি। তখন রুহি আমাকে উদ্দেশ্য করে বলল, মানুষ একটা কথা বলে জানো তো, অতি হাসি দুঃখের কারণ। তুমি যেভাবে হাসতেছো, আমার কেন জানি মনে হচ্ছে তোমার কপালে দুঃখ আছে। একটু সাবধানে চলাফেরা করো, বলা তো যায় না কখন আবার কি হয়ে যায়। রুহির কথা শুনে পাশে থেকে আমার বন্ধু সুজাত বলল, রুহি, তোমার কথা বুঝতে পারছি না, তুমি কি রৌদ্রকে উপদেশ দিচ্ছ নাকি থ্রেট দিচ্ছ? উপদেশ দিচ্ছি নাকি থ্রেট দিছি, যে বোঝার সে ঠিকই বুঝতে পারছে, আপনার না বুঝলেও চলবে। আর রৌদ্র ভাইয়া, আমি আজকে তাড়াতাড়ি বাসায় চলে যাব। একজনের জন্য স্পেশাল কিছুর ব্যবস্থা করতে হবে। তুমি তোমার কাজ শেষ হলে তারপর বাসায় চলে এসো, কেমন? রুহি কথাটা বলেই ওর ক্যাম্পাসের দিকে চলে গেল, কিন্তু রুহি কথাটা হেসে বললেও ওর হাসির সাথে বোন রাগ বেরিয়ে আসছিল। চোখগুলো আগুনের মতো লাল হয়েছিল। এখন আমি মনে মনে ভাবছি যে নিজেই মনে হয় নিজের পেছনে বাসটা নিলাম। কোন দুঃখে যে রুহিকে রাগাতে গেলাম, এখন জানি না কপালে কি আছে। তবে এটা নিশ্চিত, আজকে আমার সাথে ভালো কিছু হবে না। আমি যখন এসব চিন্তায় ডুবে আছি, তখন সুজাত বলল, দোস্ত, বলেছিলাম না রুহির মনে তোকে নিয়ে কিছু চলছে, দেখলি তো আজ প্রমাণ করে দিলাম। জয়ের কথা শুনতেই রুহি কেমন রেগে আগুন হয়ে গেল, দেখলি? রাগ তোর প্রমাণ করা? তুই তো প্রমাণ করতে গিয়ে রাগে আগুন বানিয়ে দিয়েছিস, আর সেই আগুনে পুড়িয়ে ছাই বানাবে আমাকে। তুই তো রুহিকে চিনিস না, আমি চিনি শাকচুনিটাকে। আজ কপালে দুঃখই আছে, আর কোন দুঃখে যে তোর সাথে আমিও তাল মেলাতে গেলাম, এখন সেটাই ভাবছি। আরে মামা, এত চিন্তা করিস না। আর রুহি তোকে কিছু বলবে না। যদি কিছু বলতে আসে তাহলে বলবি আমার ওর সাথে মজা করছি, তাহলেই সব সমাধান হয়ে যাবে। এখন চল ক্যাম্পাসের দিকে যাই। চল যাই। তারপর আমি আর সুজাত ক্যাম্পাসে চলে আসি, আর সব বন্ধুরা মিলে আড্ডায় মেতে উঠি, কারণ ক্লাস শুরু হতে এখনো অনেক সময় বাকি আছে। অন্যদিকে রুহি তার ক্লাসে গিয়ে চুপচাপ নিজের টেবিলে বসে থাকে, আর রাগের চোটে রুদ্রকে মনে মনে গালি দিতে থাকে। রুহির এমন চুপ করে বসে থাকা দেখে ওর বেস্ট ফ্রেন্ড লিজা এসে বলল, কি রে রুহি, তুই আজ এমন চুপচাপ বসে আছিস কেন? কি হয়েছে তোর? কিছু হয়নি, এমনি ভালো লাগছে না। রুহি, আমি তোর বেস্টি হই, আর আমার কাছে তুই তোর মনের কথা লুকাতে চাস? সত্যি করে বল, কি হয়েছে? রৌদ্র ভাইয়া কিছু বলছে তোকে? রুহি আর নিজের রাগটা কন্ট্রোল করতে না পেরে, জানিস লিজা, কুত্তাটাকে নাকি আজ কোন জয়া নাকি ফয়া নামের একটা শাকচুনি প্রপোজ করবে, আর আমাকে শুনিয়ে শুনিয়ে বলে তাকে নাকি সে একসেপ্ট করে নেবে। আজ যে ওকে কি করব সেটা আমি নিজেও জানি না। রুহির কথা শুনে লিজা হাসতে হাসতে বলল, তাহলে এই ব্যাপারে আমার বেস্টিটা গাল ফুলিয়ে বসে আছে। আমার মনে হয় রৌদ্র ভাইয়া তোকে রাগানোর জন্য এমন বলছে। আর তুই কি রৌদ্র ভাইয়াকে প্রপোজ করছিস? তোর মনের কথা বলছিস? আমাকে রাগানোর জন্য বলুক আর
যেভাবেই বলুক। ওর সাহস হয় কি করে আমার সামনে অন্য মেয়ের নাম নেওয়ার? আজ সেটাই দেখবো। আর তুই বলছিস প্রপোজ করার কথা? কুত্তাটাকে কতভাবে বুঝিয়েছি যে আমি ওকে ভালোবাসি, আর যতবার বলতে যাই ততবার বলে আমাকে নাকি বোনের চোখে দেখে। চাচাতো ভাই বোনের মাঝে এসব হয় না, আরো কত নানান বাহানা করে, তাই সে নাকি আমার সাথে অন্য কোনো সম্পর্কে যেতে পারবে না। আমি বলি কি, আজকে তুই আবার ভালো করে প্রপোজ করে দেখ। তুই তোর মনের কথা ভালো করে বোঝানোর চেষ্টা কর, তাহলে হয়তো রৌদ্র ভাইরা রাজি হতে পারে। অনেকভাবে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু আর না। আজকে শুধু ভালোভাবে প্রপোজই করব না, সাথে এমন কিছু করব যেন সারা জীবন ওই মুখ দিয়ে বোন শব্দটা না আসে, যেন বউ বলে ডাকে। আজকে তাই করব। রৌদ্র ভাইয়া, আপনি যেখানেই থাকেন আজকে একটু সাবধানে থাকেন ভাই, কারণ আমাদের রুহি আজকে আপনার উপর বেশ রেগে আছে, যে কোনো সময় আক্রমণ করতে পারে। আপনার জন্য শুভ কামনা রইল। লিজার কথা শুনে রুহি রাগ দেখিয়ে বলল, ওই কি বললি তুই? বেস্ট অফ লাক, আর কিছু বলিনি। এদিকে আমি বন্ধুদের সাথে আড্ডা দিয়ে ক্লাসের সময় হলে আমরা সবাই মিলে ক্লাসে চলে যাই। এক এক করে সবগুলো ক্লাস শেষ হলে আমাদের ছুটি হয়ে যায়। আমি তখন আমার বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে বাইক নিয়ে আসার উদ্দেশ্যে যাওয়া শুরু করি। আমি যখন ভার্সিটির গেটে আসলাম তখন দেখি রুহির ফ্রেন্ড লিজা বাহির হচ্ছে। লিজাকে দেখে আমি বললাম, লিজা, রুহি কোথায়? ভাইয়া, রুহি তো আজকে অনেক আগেই চলে গেছে। ও আচ্ছা, তাহলে আমি যাই। জি ভাইয়া, বেস্ট অফ লাক ভাইয়া। এটা কেন বললে? সময় হলে বুঝতে পারবেন ভাইয়া। কথাটা বলে লিজা মুচকি হেসে চলে গেল, আর আমি লিজার কথার কোনো কিছু না বুঝেই বাসার দিকে যেতে থাকি। আমি বাসার যত কাছাকাছি যেতে থাকি মনের ভিতর ততই ভয় বাড়তে থাকে, কারণ রুহি আজকে সকালে আমাকে যেই কথা বলছে মনে হয় না এখন বাসায় গেলে ভালো কিছু অপেক্ষা করছে আমার জন্য। কিন্তু কিছু করার নাই, বাসায় তো যেতেই হবে। তাই মনের ভেতর সাহস নিয়ে বাসায় যেতে থাকি। পরে যা হবে দেখা যাবে। আর কিছুক্ষণ পরে আমি বাসায় চলে আসি। বাসায় এসে দেখি বাসাটা কেমন যেন খালি খালি লাগছে, মনে হয় বাসায় কেউ নাই। তখন আমি আম্মুকে ডাকতে ডাকতে আমার রুমে যাই, আর আমার রুমে আসতে দেখি রুহি আমার রুমে খাটের উপর পা দুলিয়ে বসে আছে। আর আমাকে দেখার সাথে সাথে রুহি আমাকে বলল, এই যে মিস্টার রোদ, তাহলে তোমার সব কাজ শেষ করে এতক্ষণে আসার সময় হলো? এতক্ষণে মানে কি? আমি তো প্রতিদিন এই সময় তোকে নিয়ে বাসায় ফিরি, এ আর নতুন কি? আর তুই আমার নাম ধরে রাখিস কেন? বলে যাস না আমি তোর বড় ভাই হই। ব্যাগটা টেবিলে রাখতে রাখতে বললাম। আমার কথা শুনে রুহি বসা থেকে উঠে দাঁড়ায় আর আমাকে বলল, তুমি আমার ভাইয়া হও নাকি কি হও সেটা একটু পরেই তোমাকে বুঝিয়ে দেব। এখন বলো, আজকে ভার্সিটিতে কি কি হয়েছে? ওই ভার্সিটিতে যা হয়েছে ভালো হয়েছে, তোকে এত কিছু জানতে হবে না। এখন বল আম্মু কোথায়? খুব খিদা লাগছে, খেতে হবে। আমার ধমক শুনে রুহি মনে মনে বলে, আমাকে ধমক দেওয়া তাই না? দাঁড়াও শোনা, তোমার জন্য সব ব্যবস্থা করে রাখছি, এখন সব তোমার উপর অ্যাপ্লাই করব। তখন রুহি বলল, বড় আম্মু তো আমাদের বাসায় আছে, আজকে আমাদের বাসায় পিঠা বানাচ্ছে। তুমি ফ্রেশ হয়ে আসো, আমি তোমার জন্য পিঠা নিয়ে আসছি। কথাটা বলে রুহি আমার রুম থেকে চলে গেল। তবে মনে মনে খুশি লাগছে আমার। ধমকে রুহি ভয় পাইছে, নাহলে রুহিকে আমি একটা ধমক দিলে আমাকে সাথে সাথে দুইটা দেয়। আর আজকে ভার্সিটিতে যা হয়েছে, আমি তো ভাবছিলাম বাসায় আসলে রুহি আমাকে শেষ করে দিবে, কিন্তু না, আমাকে তেমন কিছুই বলে নাই। মনে হয় আজকে ভার্সিটির কাহিনী রুহি ভুলে গেছে। তাই আমি মনের আনন্দে চলে গেলাম ফ্রেশ হতে। কিছুক্ষণ পর আমি ফ্রেশ হয়ে রুমে এসে দেখি রুহি পিঠা নিয়ে আমার রুমে এসে বসে আছে। তখন আমি বললাম, কিরে রুহি, তুই আজ এত ভালো হলি কেমন করে? রুমে এসে চুপটি করে বসে আছিস, আমাকে একটা ডাকও দিলি না। অন্য সময় তো রুমে এসে রুমটা মাথায় তুলে নিস ডেকে ডেকে। মাঝে মাঝে চুপ থাকতে হয়, আর মাঝে মাঝে চুপ করে থাকা মানে বিপদের লক্ষণ। আর বাদ দাও এসব কথা, এই নাও তোমার প্রিয় তেলের পিঠা, খেয়ে দেখো কেমন হলো। রুহির প্রথম কথাটা শুনে মনের মাঝে কেমন যেন একটা ভয় কাজ করছিল, কিন্তু যখন বলল আমার পছন্দের তেলের পিঠা নিয়ে আসছে, তখনই সব ভুলে গিয়ে বললাম, আরে দে তাড়াতাড়ি, কতদিন ধরে তেলের পিঠা খাই না। আজ তাহলে আমার আগে এসে ভালো কাজই করলি, আমার জন্য পিঠা বানালি, তোকে অনেকগুলো ধন্যবাদ। ধন্যবাদটা না হয় পরেই দিও, আগে খাও দেখি। কথাটা বলে রুহি আমার সামনে পিঠার থালাটা এগিয়ে দিল, আর আমি সবকিছু ভুলে পিঠার উপর ঝাঁপিয়ে পড়লাম। মানুষ বলে পিঠে খিদা থাকলে তেতো জিনিসও মিষ্টি লাগে, আমার ক্ষেত্রে তাই হলো। খিদা চোটে প্রথমে দুইটা পিঠা খুব তাড়াতাড়ি খেয়ে ফেললাম, কিন্তু পরে আমার মনে হতে লাগলো তেলের পিঠা সাধারণত মিষ্টি হয়, কিন্তু
এই পিঠা কেমন জানি ঝাল লাগছে, আর আস্তে আস্তে আমার মুখে ঝালের পরিমাণটা বাড়তে লাগলো। আমি তখন খাওয়া বাদ দিয়ে রুহির দিকে তাকাতেই রুহি হাসতে হাসতে বলল, কি হলো, খাওয়া বন্ধ করলে কেন? এটা না তোমার প্রিয় পিঠা, তাহলে খাচ্ছ না কেন? খাও। নাকি ঝালে মুখ পুড়ে যাচ্ছে? রুহির কথাগুলো শুনে আমি এতক্ষণে বুঝতে পারলাম খিদার চোটে আমি কত বড় একটা ভুল করে ফেলেছি। তখন মুখটা মলিন করে আমি বললাম, রুহি প্লিজ, ঝালে আমার মুখ পুড়ে যাচ্ছে, তাড়াতাড়ি আমাকে পানি দে, নাহলে আমি মরে যাবো ঝালে। বলতে বলতে আমার চোখ দিয়ে পানি চলে আসছে। আমার প্রশ্নের সঠিক উত্তর না পাওয়া পর্যন্ত তোমাকে পানি তো দূরের কথা, মরার জন্য একটু বিষও দিব না। আগে আমার প্রশ্নের জবাব দাও। আমি তোর কোনো প্রশ্নের উত্তর দিব না, আগে পানি দিয়ে তারপর দিব, আর না হলে সামনে থেকে সর, আমি নিজেই পানি নিয়ে খেতে পারবো। আমি কথাটা বলার সাথে সাথে রুহি গিয়ে আমার রুমের দরজাটা বন্ধ করে দেয়, আর রাগী একটা ভাব নিয়ে আমার সামনে এসে বলে, যতক্ষণ না আমি চাইবো তুই আমার সামনে থেকে এক পাও নড়তে পারবি না। আগে আমার প্রশ্নের উত্তর দে, তারপর তোর মুখের ঝাল কিভাবে কমাতে হয় সেটা আমি দেখবো। আর যদি আমার কথা না শুনিস, তাহলে থালাতে যতগুলো মরিচ মিশানো পিঠা আছে সবগুলো তোর জোর করে খাওয়াবো। রুহির এমন রাগ দেখে সত্যি আমি অনেক ভয় পেয়ে যাই, আর ও আমাকে যেভাবে তুই তুকারি করছে মনে হয় রাগটা ওর মাথায় চড়ে বসছে। আর এখন যদি আমি উল্টাপাল্টা কিছু বলি তাহলে রুহি সত্যিই আমাকে ওই ঝাল মেশানো পিঠাগুলো খাওয়াবে। তখন আমি বললাম, আচ্ছা ঠিক আছে, কি জানতে চাস তাড়াতাড়ি বল, আমার অনেক ঝাল লাগতেছে। জয়া শাকচুন্নির সাথে তোর কিসের সম্পর্ক? সত্যি করে বল, না হলে তোর খবর আছে। জয়ার সাথে আমার কোনো সম্পর্ক নাই, ও তো আমার ফ্রেন্ড মাত্র। আমার সাথে মিথ্যা বলবি না। ওই শাকচুন্নি যদি তোর ফ্রেন্ড হয়, তাহলে তোর বন্ধু সুজাত কেন বললো জয়া নাকি তোকে প্রপোজ করবে? আরে সব মিথ্যে কথা, সুজা তো তোর সাথে মজা করছে, জয়ার সাথে আমার এমন কোনো সম্পর্ক নাই, বিশ্বাস কর। জয়া শাকচুন্নি যদি ফ্রেন্ড হয়, তাহলে তুই কেন বললি যে আজকে ওর প্রপোজাল একসেপ্ট করে নিবি, আমার জন্য ভাবি নিয়ে আসবি? বল, কেন বললি এই কথা? আরে আমি তো এমনি বলছি যাতে তুই আমার পিছনে না লাগিস। আমি চাই না আমাদের মধ্যে অন্য কোনো সম্পর্ক তৈরি হোক, তাই আমি ভাবছি তোকে এই কথা বললে হয়তো তুই আর আমার সাথে এমন পাগলামি করবি না। আমার কথাটা শুনে রুহির রাগটা একটু কমে যায়, যেটা ওর মুখ দেখেই বোঝা যাচ্ছিল। তখন রুহি আমাকে বলল, শুনো, তুমি চাও আর না চাও, আমি তোমাকে চাই সারা জীবনের জন্য। আর তুমি আমাদের মাঝে যে সম্পর্ক না হওয়ার জন্য পালাতে চাইছো, আমি সেই সম্পর্ক করেই ছাড়বো, হয় আপোষে না হয় জোর করে। রুহির কথা শুনে আমি বললাম, রুহি দেখ, রুহি এসব পাগলামি করিস না, এটা কখনো হবে না, পরিবারের মানুষ জানলে খারাপ বলবে, তুই কেন বুঝিস না? আমি কোনো পাগলামি করছি না, যা বলছি মন থেকে বলছি। এখন থেকে কান খুলে শুনে রাখো, আমি তোমাকে ভালোবাসি এবং আমার নিজের চাইতেও বেশি। তাই আমাকে ছাড়া অন্য মেয়েকে ভালোবাসা তো দূরের কথা, যদি চিন্তাও করো তাহলে সেদিন দেখবে এই রুহি কি জিনিস। বয়সে তোমার ছোট বলে হালকাভাবে নিও না, কথায় আছে না, ছোট মরিচের ঝাল বেশি হয়। আজকে শুধু তোমাকে ছবির ট্রেইলার দেখাইছি, যদি অন্য মেয়ের সাথে ইটিস পিটিস করো তাহলে বাকি পিকচার দেখিয়ে দেব। একদম ফিল্মের হিরোইনের মতো ভাব নিয়ে বললাম। একে তো ঝালে আমার মুখ পুড়ে যাচ্ছে, তার উপর রুহির কথাটা শুনে মনে হলো ঝালটা আরো বেড়ে গেল। তখন আমি বললাম, দেখ আমার ঝালে মুখ পুড়ে যাচ্ছে, আর আমি তোর সব প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছি, এখন তোর ডায়লগ বাজি বাদ দিয়ে হয় পানি দিয়ে, না হলে সামনে থেকে সর, আমি নিজেই পানি খাবো। না না না, আমি যেহেতু তোমাকে ঝাল লাগিয়েছি তাহলে ঝালটা আমিই কমাবো। তুমি শুধু দেখো আমি কি করে 1 মিনিটে ঝালকে মিষ্টি বানিয়ে দেই। কথাটা বলে রুহি আমার দিকে আসতে লাগলো। রুহি আমার দিকে এমন ভাবে আসাটা আমার কাছে কেমন যেন সুবিধার মনে হচ্ছে না। তখন আমি বললাম, রুহি দেখ, তুই আমার একদম কাছে আসবি না, আমার আর ঝাল লাগছে না, তুই আস। আমি আর কিছু বলার আগেই রুহি এসে খপ করে আমার মাথার চুল খামচে ধরে আমার ঠোঁটের সাথে ঠোঁটগুলো মিশিয়ে দেয়, আর আমাকে ধাক্কা দিয়ে খাটে শুইয়ে দেয়। আমার উপর নিজের শরীরটা ছেড়ে দিয়ে ঠোঁটের উপর অত্যাচার শুরু করে রুহি। আর রুহিকে আমি যতবার ছাড়াতে যাই ততবার আরো শক্ত করে চুল খামচে ধরে আর ঠোঁটের মধ্যে নিজের দাঁত বসিয়ে দেয়। তাই কোনোভাবে পারছি না রুহিকে ছাড়াতে। রুহি আমাকে ঠিক কতক্ষণ ধরে কিস করছে তা বলতে পারবো না, তবে এতটুকু বুঝতে পারছি আমার দম বন্ধ হয়ে আসতে আর বেশিক্ষণ সময় লাগবে না। আর রুহি আমার ঠোঁটে অত্যাচার করেই যাচ্ছে, যে ছাড়ার নামই নিচ্ছে না। ঠিক তখন আমার রুমের দরজার বাহির থেকে কে যেন দরজা নক করে। তখন রুহি আমাকে ছেড়ে দেয়। আরে রুহি আমাকে ছেড়ে দিয়ে দরজা খুলতে দেখি আম্মু দরজার সামনে হাতে পিঠা নিয়ে দাঁড়িয়ে আছে। আর রুহি দরজা খুলে দিলে আম্মু আমার রুমে আসে।
তখন আম্মু আমার অবস্থা দেখে আম্মু বলল, কি রে রুদ্র, তোর এই অবস্থা কেন? আর তোর ঠোঁট এমন ফোলা কেন? আম্মুর এমন প্রশ্ন শুনে আমি চিন্তায় পড়ে যাই। কি বলবো এখন? মনে হয় এখনই আম্মু সব বুঝে যাবে। তাই কিছু একটা ভেবে আম্মুকে যেই আমি কিছু বলতে যাব তার আগেই রুহি বলে ওঠে, বড় আম্মু, তুমি তো জানো না তোমার ছেলে শুধু হাতে পায়ে বড় হয়েছে, কিন্তু আচরণে এখন সেই বাচ্চাই রয়ে গেছে। না হলে দেখো না, পিঠা খেতে গিয়ে নিজের ঠোঁটে নিজেই কামড়েছে, এখন ঠোঁট ফুলে কলা গাছ হয়ে গেছে। রুহির কথা শুনে আমি মনে হয় আকাশ থেকে টপ করে মাটিতে পড়লাম। কত সুন্দর করে মিথ্যা কথা বলছে। ওর কথা শুনে মনে হয় রুহি না, আমি নিজেই নিজের ঠোঁট কামড় মারছি। তখন আম্মু বলল, একদম ঠিক বলছিস রুহি, এখনো ও বাচ্চা রয়ে গেছে। না হলে আবার খাওয়ার সময় কেউ এমন তাড়াহুড়া করে নাকি? একদম ঠিক হইছে, এখন বুঝ মজা কেমন লাগে। আম্মুর কথা শুনে এখন নিজেকে বড় অসহায় লাগছে, আর নিজেকে এখন সত্যি একটা বাচ্চাই মনে হচ্ছে। বাচ্চা না হলে কি রুহি আমাকে আজ এভাবে অত্যাচার করে, আর আমারও সব মুখ বুঝে মেনে নিতে হয় নাকি? আমি তখন মনে মনে এসব ভাবছি। তখন আম্মু আবার বলল, তোর জন্য আরো পিঠা আনছি, আরো খাবি নাকি? রেখে দিব, পরে খাবি। আম্মুর মুখের পিঠার কথা শুনে চিৎকার করে বললাম, না, আর পিঠা খাবো না। শুধু আজ না, বেঁচে থাকতে আর পিঠার নাম মুখেও নিব না। আমার পিঠা খাওয়ার শখ মিটে গেছে। এগুলো আমার সামনে থেকে নিয়ে যাও প্লিজ। আমার এমন কথা শুনে আম্মু অবাক হয়ে যায়। তখন আম্মু বলল, হঠাৎ করে তোর আবার কি হলো? পিঠার নাম শুনলে তো তোর ঘুম আসে না, আর আজকে বলছিস পিঠা খাবি না? আচ্ছা, তোর যা ইচ্ছা কর। আর শোন, কালকে তোর খালাতো বোন তানহা আসবে, তুই গিয়ে ওকে বাস স্ট্যান্ড থেকে নিয়ে আসিস। আচ্ছা ঠিক আছে, যাবো আনতে। এখন তোমরা যাও, আমি একটু একা থাকতে চাই। রুহি এতক্ষণ চুপ করে দাঁড়িয়ে আমার আর আম্মুর কথা শুনছিল আর মিটমিট করে হাসছিল। কিন্তু যখনই আম্মুর মুখে তানহার নামটা শুনলো, তখন ওর হাসি মুখটার মাঝে কেমন যেন একটা চিন্তার ছাপ ভেসে ওঠে। আর আমার কথা শুনে রুহি আর আম্মু আমার রুম থেকে বেরিয়ে যায়, আর আমি একটু বিছানায় শরীরটা এলি দিয়ে শুয়ে পড়ি। একে তো সারাদিন ক্লাস করে ক্লান্ত লাগছিল, আর সেই সাথে রুহির অত্যাচারে এখন আরো বেশি ক্লান্ত লাগছে। আমি বিছানায় শোয়া মাত্রই দেখি, যেই চোখে ঘুমটা লেগে আসছিল ঠিক তখনই রুহি আমার রুমে আবার আসে, আর এসে আমাকে কলার ধরে টেনে শোয়া থেকে উঠে বসে। তখন রুহি আমাকে বলে, এখন যা বলবো ভালো করে শুনে রাখো। তোমার খালাতো বোন তানহা আসতেছে বলে যেন খুশিতে পিঠে আবার পাকনা না গজায়। যদি ওর সাথে বেশি ঢলাঢলি করতে দেখি, তাহলে কিন্তু তোমার পাকনা আমি ছোট করে দেব। আর এমনিতেও মেয়েটা খুব গায়ে পড়া স্বভাব, ওকে আমার একদমই ভালো লাগে না, তাই ওর কাছ থেকে দূরে দূরে থাকবে। রুহির কথা শুনে আমি বললাম, ভাই তুই তানহাকে নিয়ে বাজে কথা বলবি না। নিজে সারাদিন আমার গায়ে পড়ে থাকে, আবার অন্যজনকে বলে গায়ে পড়া স্বভাব। আর ও আমার ছোট বোন হয়, এতদিন ধরে আমাদের বাসায় আসতেছে। আমার সাথে মজা করবে না তো কার সাথে করবে? আমাকে এত বোঝাতে আসবে না। তোমার বোন হয় নাকি কি হয় সেটা আমি জানি। আর আমাকে বলো তোমার গায়ে পড়ে থাকি, ব্যাস দরকার পড়লে তোমার গায়ে না, তোমার গলায় ঝুলে থাকবো সারাক্ষণ। কারণ তুমি শুধু আমার, আর কারো হতে দেব না। তোর এই আশা কোনোদিনও পূরণ হবে না। এখন যা এখান থেকে। আমাকে মুখ ভেঙ্গানো হচ্ছে তাই না? এখন কি তাহলে আবার শুরু করবো নাকি? কি করবি তুই? এত তাড়াতাড়ি ভুলে গেলে? ঠোঁটের ব্যথাটা মনে হয় কমে গেছে। দাঁড়াও, আবার শুরু করছি। কথাটা বলে রুহি আমাকে যেই আবার ধরতে আসছে, আমি তখন খাটের অন্য পাশে গিয়ে অসহায়ভাবে রুহিকে বললাম, প্লিজ রুহি, মাপ চাই। আর এমন বলবো না, তুই যা বলবি তাই করব। প্লিজ এখন আর পাগলামি করিস না, আমাকে একটু একা থাকতে দে। আমার কথা শুনে রুহি মিষ্টি এসে বলল, এই তো আমার লক্ষ্মী জামাই, এরকম সবসময় বউয়ের কথা শুনে চলবে, নইলে কিন্তু অনেক অত্যাচার সহ্য করতে হবে। আর তানহার কাছ থেকে দূরে দূরে থাকবে, ওকে? আগে তোমাকে কলেজে চোখে চোখে রাখতে হতো, এখন মনে হয় বাসাতেও দেখে রাখতে হবে, না হলে কোনো শাকচুন্নি এসে আমার বোকা জামাইটাকে পিটিয়ে পিটিয়ে নিয়ে যায়। এরকম আরো হাজারটা কথা শুনে রুহি আমার রুম থেকে বিদায় নেয়। আর আমিও বাধ্য ছেলের মতো রুহি সব কথা চুপটি করে শুনি, কারণ এখন ওর কথার বাহিরে কিছু বললেই রুহি আবার পাগলামি শুরু করবে, তাই চুপ থাকাই ভালো। আর এভাবে সেদিনকার মতো দিনটা পারলাম। পরের দিন বিকালে আমি চলে যাই বাস স্ট্যান্ডে আমার খালাতো বোন তানহাকে আনতে। আমি বাস স্ট্যান্ডে যাওয়ার কিছুক্ষণ পরই তানহা এসে পৌঁছে যায়। আর তানহা আমাকে দেখেই বলল, ভাইয়া কেমন আছো? ভালো আছি, তুই কেমন আছিস? আগে যেমনই ছিলাম, তবে এখন অনেক ভালো আছি।
মানে এখন ভালো আছিস মানে কি? সেটা তোমাকে পরে বলবো, এখন বাসায় চলো। আমি আর কিছু না বলে তানহাকে বললাম বাইকে উঠতে, আর তানহা বাইকে উঠে আমাকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরলো। তখন আমি বললাম, তানহা একটু দূরে সরে বস, এত চেপে বসলি কেন? যদি পড়ে যাই তাই তোমাকে শক্ত করে ধরেছি। আমার বাইকে উঠতে খুব ভয় করে। তারপর আমি আর কিছু না বলে বাইকে নিয়ে বাসার দিকে যেতে থাকি, আর তানহা পেছন থেকে আমার বুকে 2 হাত দিয়ে জড়িয়ে ধরে আছে। এখন আমার ভয় করছে রুহি যদি তানহাকে দেখে যে আমাকে তানহা এমন ভাবে ধরে আছে, তাহলে আমার কি হবে সেটা উপরওয়ালাই ভালো জানে। আর আমি বাসার সামনে আসতে দেখি আমার বাসার গেটের কাছে রুহি দাঁড়িয়ে আছে। আর রুহি যখন দেখলো তানহা আমাকে এমন ভাবে জড়িয়ে ধরে আছে, তখন রুহির হাস্যোজ্জ্বল চেহারাটা মুহূর্তেই কালো হয়ে গেল, আর ফর্সা চেহারাটা যেন মুহূর্তেই রাগে লাল হয়ে গেল। আমি রুহির চেহারা দেখে ভীষণ ভালোভাবেই বুঝতে পারছি আমার কপালে বিপদ আছে, তাই রুহির কাছে যত পালিয়ে থাকতে পারি নিজের জন্য ততই মঙ্গল। আমি বাসার সামনে গিয়ে তানহাকে বাইক থেকে নামিয়ে বললাম, তানহা তুই রুহির সাথে বাসার ভিতরে যা, আমি একটু পরে আসবো। ঠিক আছে, কিন্তু তুমি এখন কোথায় যাবে? আর তুমি না থাকলে কি আমি বাসার মধ্যে আমার একা একা ভালো লাগে না। একে তো তানহা আমাকে এভাবে জড়িয়ে ধরেছে, সেই রাগে রুহি ফেটে যাচ্ছে, তার উপর তানহার এই আহ্লাদিক কথাবার্তা যেন রুহির গায়ের রাগটা আরো বাড়িয়ে দিচ্ছে, যেটা রুহির চেহারার আমার দিকে রাগীভাবে তাকানো দেখে বোঝা যাচ্ছে। তখন আমি বললাম, তানহা তুই রুহির সাথে বাসায় যা, আমার একটা জরুরি কাজ আছে, আমি পরে আসতেছি, তখন তোর সাথে কথা বলবো। এমনিতেই মাথার উপর বিপদ ঘুরঘুর করছে, তাই তুই কথা বলে সেই বিপদটা আর বাড়িয়ে দিস না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যাও আর তাড়াতাড়ি ফিরে আসবে। ওকে, আমি কিন্তু তোমার অপেক্ষা করব। তারপর রুহি আর তানহা দুজনে মিলে বাসার ভিতরে যেতে লাগলো, আর রুহি আমাদের বাসার দরজার সামনে গিয়ে তানহাকে বলল, তানহা তুমি বাসার ভেতরে যাও, আমার রৌদ্রকে একটা কথা বলার আছে, সেটা বলে আসি কেমন? আচ্ছা ঠিক আছে। কথাটা বলেই তানহা আমাদের বাসার ভিতর ঢুকে যায়। এদিকে আমি শুধু দেখছিলাম রুহি তানহাকে নিয়ে বাসার ভিতর যায় নাকি আবার ফিরে এসে আমাকে কিছু বলে, কিন্তু যখন দেখলাম রুহি দরজার সামনে গিয়ে আবার থেমে গিয়ে তানহাকে কিছু বলতেছে, তখন আমি বাইকটা ঘুরিয়ে বাসা থেকে বেরিয়ে যেতে থাকি। ঠিক তখনই রুহি পেছন থেকে চিৎকার করে বলল, ওই কুত্তা দাঁড়া বলছি, পালিয়ে যাবে কোথায়? রুহির চিৎকার শুনে আমি দাঁড়িয়ে যাই। তখন রুহি আমার কাছে এসে বলল, না, আমার কাছ থেকে পালানো হচ্ছে তাই না, কিন্তু পালিয়ে যাবি কোথায়? রাতে বাসায় আসবি না, তখন তোকে দেখে নেব। আমি পালাবো কেন? আমি কি কিছু করেছি নাকি যে কাউকে ভয় পেয়ে পালাবো? আমার কথা শুনে রুহি রাগী কণ্ঠে বলল, কিছু করো নাই তাই তো? আমি বারবার তোমাকে বলছি ওই তানহা শাকচুন্নির কাছ থেকে দূরে দূরে থাকতে, কিন্তু আমার কথার কোনো মূল্যই নাই তোমার কাছে। উল্টা তানহার সাথে এমন ভাবে বাইকে বসেছিল যেন তানহা তোমার বউ লাগে। আর ওই শাকচুন্নি কত ঢং করে বলে, তুমি তাড়াতাড়ি বাসায় এসো, তোমাকে ছড়া ভালো লাগে না। এখন তো ইচ্ছে করছে ওই শাকচুন্নির মাথার চুলগুলো ছিঁড়ে দিতে। আরে এত এত রাগার কি আছে? আসলে বাইকে এমনিতেও জায়গা কম থাকে, আর তানহা নাকি বাইকে উঠতে ভয় পায়, তাই একটু জড়িয়ে ধরে বসছে। আর এতদিন পরে যেহেতু আমাদের বাসায় আসছে, সে তো আমার সাথে একটু কথা বলতে চাইবে, এটা তো স্বাভাবিক। তাই বলে তুই এত রেগে যাবি নাকি? রুহিকে বোঝানোর জন্য বললাম কথাটা, কিন্তু হয়ে গেল উল্টা, কারণ আমার কথা শুনে রুহি আরো রেগে গেল। তখন রুহি বলল, কি বললি তুই? আমি রাগ করি তাই না? আর তুই যখন আরেকজনের সাথে লেপটে লেপটে করে বাইকে ঘুরাস, তার বেলায় কিছুই না। তুই এক্ষুনি আমার সাথে বাসার ভেতরে আয়, তোর সাথে আমার দরকার আছে, আমি বাইরে কোনো ঝামেলা করতে চাই না। রুহির কথা শুনে বেশ বুঝতে পারছি এখন যদি ওর সাথে বাসার ভিতরে যাই তাহলে রুহি আমাকে আস্ত রাখবে না, একদম শেষ করে দিবে। তখন আমি বললাম, আমাকে দেখে কি তোর পাগল মনে হয়? আমি এখন তোর সাথে বাসায় যাই আর তুই আমার উপর সেদিনের মতো অত্যাচার শুরু কর? এবার আর তা হবে না। কথাটা বলে আমি রুহির সামনে থেকে চলে যাই। তখন রুহি পেছন থেকে চিৎকার করে বলল, কতক্ষণ বাইরে থাকিস আমিও দেখে নেব, রাতে বাসায় ফিরবি না, তখন তোর খবর আছে কুত্তা। রুহি কথাটা শেষ করতে করতে আমি ওর চোখের আড়াল হয়ে যাই। আর আমি এটা জানি এখনো হয়তো রুহি আমাকে মনে মনে বকা দিচ্ছে। আর রুহির সামনে থেকে চলে এসে ভালোই হলো, না হলে শুধু ওর হাজারটা প্যাচাল শুনে আমার মাথা খারাপ হয়ে যেত। তাই চুপচাপ বাইরে ঘুরঘুর করে পরে বাসায় গেলে এমনিতেই সব ঠিক হয়ে যাবে। অন্যদিকে রুহি আমার সাথে রাগারাগি করে বাসার ভিতর গিয়ে তাকে তানহা আমার আম্মুর সাথে হেসে হেসে কথা বলছে। আর তানহাকে দেখলে কেন জানি রুহির রাগটা বেড়ে যায়। তখন রুহি নিজের রাগটা নিজের ভিতর চেপে রেখে হাসি মুখে ওদের কাছে যায়। তখন আবার আম্মু বলল,
রহিমা, তুই একটু তানহার সাথে বসে গল্প কর, আমি চুলার উপর রান্না বসিয়ে রাখছি, সেটা আগে শেষ করে আসি। আচ্ছা ঠিক আছে বড় আম্মু, তুমি যাও, আমি তানহার সাথে কথা বলছি। আম্মু যখন রান্নাঘরে চলে যায় তখন তানহা রুহিকে বলল, হাই রুহি, কেমন আছো? তখন তো আর কিছুই জিজ্ঞাসা করা হলো না। আগে ভালো ছিলাম, তবে এখন খুব একটা ভালো নেই। তো তোমার কি অবস্থা? আগে ভালো ছিলে, এখন ভালো নেই মানে? কথাটা ঠিক বুঝতে পারলাম না। আসলে হঠাৎ করে মাথাটা ব্যথা করতেছে, তাই খুব বেশি ভালো লাগছে না। ও আচ্ছা, তাই বলো। তা হঠাৎ মাথা ব্যথার কারণ কি? আগে থেকে প্রবলেম ছিল নাকি? শাকচুন্নি, আমার মাথা ব্যথার কারণটা তো তুই নিজেই। রুহি, তুমি কি বলো না বুঝতে পারি না। আরে তেমন কিছু না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তা তুমি ফিরে যাবে কবে? রুহির কথা শুনে তানহা অবাক হয়ে যায়, কারণ মানুষ বাড়িতে বেড়াতে আসলে বলে কতদিন থাকবে, আর তানহা আসতে না আসতেই রুহি বলছে কবে ফিরে যাবে। তখন তানহা বলল, মাত্রই তো আসলাম, দেখি কবে যাই। আর এবার একটা নতুন প্ল্যান মাথায় আসছে, সেটা কমপ্লিট করে তারপর যাব। তানহার কথা শুনে রুহি বেশ চিন্তায় পড়ে যায়, কারণ তানহার রুহি দুজনেই সমবয়সী, আর রুহির সন্দেহ তানহাও মনে মনে রুদ্রকে পছন্দ করে। আর তাই তানহার মুখে প্ল্যানের কথা শুনে রুহির চিন্তাটা আরো বেড়ে যায়। তখন রুহি মুখে একটা মিথ্যা হাসির ভাব নিয়ে বলে, তাই নাকি? তা তোমার প্ল্যানটা কি জানতে পারি নাকি? যদি প্রেম সংক্রান্ত হয় তাহলে বলতে পারো, যদি পারি তোমাকে একটু হেল্প করব। তোমার ধারণাটা খারাপ না, ভালোই বলেছো। আর তোমার সাহায্য লাগবে, সময় মতো তোমার কাছে সব বলবো। এখন আমি বাসায় গিয়ে ফ্রেশ হয়ে নি, পরে তোমার সাথে কথা বলবো। কথাটা বলে তানহা সেখান থেকে চলে যায়। আর তানহার কথাটা শোনার পরে রুহির মাথার চিন্তাটা আরো বেড়ে যায়, কারণ রুহি যে সন্দেহ করছে এখন তানহার কথাই মনে হচ্ছে সেটা সত্যি হতে যাচ্ছে। আর তখন রুহি মনে মনে বলে যে যাই বলুক আর করুক না কেন, সে রৌদ্রকে কারো হতে দিবে না। তার জন্য রুহির যা করতে হয় রুহি তাই করবে। আর এসব ভাবতে ভাবতে রুহি নিজের বাসায় চলে যায়। এদিকে আমি বাইরে বসে থাকতে থাকতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, তাই ভাবছি এখন বাসায় যাওয়া উচিত। বাসায় গেলে যা হবে সেটা পরে দেখা যাবে, তাই আর 7-5 না ভেবে আমি বাসায় চলে আসি। বাসার সামনে এসে একবার ভালো করে চোখ বুলিয়ে দেখে নেই আমার জব মানে রুহি কোথাও আছে নাকি, কিন্তু না দেখে মনে হচ্ছে রুহি এখন নাই। তাই খুব সাবধানে বাসার ভিতরে ঢুকে নিজের রুমে চলে যাই। আর আমি নিজের রুমে গিয়ে ওয়াশরুমে চলে যাই ফ্রেশ হতে। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসতে দেখি তানহা আমার রুমে বসে আছে, হাত দুটো মগ নিয়ে, আর আমাকে দেখেই বলল, এই নাও, তোমার জন্য আমি নিজে কফি বানিয়ে এনেছি, খেয়ে বলো তো কেমন হয়েছে। বাইরে থেকে এসে 1 কাপ গরম কফি ফেলে ব্যাপারটা খারাপ হয় না। তখন আমি তানহার হাত থেকে কফির মগটা নিয়ে হাতে নিয়ে কফিতে ছোট করে একটা চুমুক দিলাম। তবে কফিটা একটু খেয়ে বুঝতে পারলাম যে না, তানহা মনে হয় কফিটা বেশ ভালোই বানাতে পারে। তখন আমি বললাম, বাহ তানহা, কফি তো তুই বেশ ভালোই বানাতে পারিস, দারুণ হয়েছে কফিটা। তোর জামাই যে হবে সে অনেক ভাগ্যবান হবে যে প্রতিদিন তোর হাতে এমন মজাদার কফি খেতে পারবে। আমার কথা শুনে তানহা বেশ খুশি হয়েছে, আবার সাথে একটু লজ্জাও পাইছে, যেটা ওর মুখ দেখে বোঝা যাচ্ছে। কথাটা বলে যেই আমি আবার কফিটা মুখে নিতে যাব, ঠিক তখনই আমার রুমের দরজায় কে যেন টোকা দেয়। আর আমি দরজার দিকে তাকিয়ে দেখি, তাকে দেখে আমার কফিটা মুখের ভেতরে আটকে যায়, কারণ দরজার সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটা স্বয়ং রুহি ছিল। আর আমার দিকে রাগি একটা লুক দিয়ে তাকিয়ে আছে, পারলে যেন চোখ দিয়ে আমাকে গিলে খায়। রুহিকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে তানহা বলল, আরে রুহি, তুমি দরজার বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভিতরে আসো। তানহার কথা শুনে রুহি আমার রুমে আসে। তখন রুহি আমার দিকে চোখ লাল করে তাকিয়ে বলল, আমি মনে হয় তোমাদের বিরক্ত করলাম, তোমরা কথা বলছো, আমার এখানে আসাটা মনে হয় ঠিক হয়নি। আরে না না, তেমন কিছু না, তুমি আসো, ভালোই হলো, একসাথে বসে আড্ডা দেওয়া যাবে। আর জানো তো, রুদ্র ভাইয়া বলেছে আমার হাতের কফি নাকি দারুণ টেস্ট হয়। তাই নাকি? তাহলে তো খুবই ভালো। আমি অবশ্য এত ভালো কফি বানাতে পারি না যে আমার হাতে কফি খেয়ে কেউ প্রশংসা করবে। রুহি কথাটা তানহাকে বললেও মূল উদ্দেশ্যটা যে আমি ছিলাম সেটা খুব ভালোভাবেই বুঝতে পারছি। তখন আমি বললাম, সবাইকে দিয়ে সব কাজ হয় না, কেউ কেউ শুধু সারাদিন খায় আর সারাদিন চিন্তা করে কি করে অন্যজনকে জ্বালানো যায়। কথাটা বলে আমি হাসতে থাকলাম, আর রুহিও খুব ভালোভাবে বুঝতে পারছে কথাটা আমি ওকেই বলছি। রুহি তখন রেগে আগুন হয়ে যায়, না পারছে তানহার সামনে আমাকে কিছু বলতে,
আর না পারছে কিছু করতে, তাই রাগে নিজের ঠোঁট নিজেই কামড়ে ধরছে রুহি। তখন পাশে থেকে তানহা বলল, রুহি, তোমরা বসে গল্প করো, আমি তোমার জন্য এক কাপ কফি বানিয়ে নিয়ে আসছি। তুমি একটু টেস্ট করে দেখো আমি কেমন কফি বানাই। কথাটা বলেই তানহা আমার রুম থেকে বেরিয়ে যায়। আর তানহা রুম থেকে বের হওয়ার সাথে সাথে রুহি বসা থেকে উঠে আমার গলা চেপে ধরে আর রাগে গড় গড় করতে করতে আমাকে বলে, কুত্তা, কি বললি তুই? আমি সারাদিন খাই আর তোকে জ্বালাই, তাই না? আরে না, এটা আমি তোকে বলিনি, এটা তো এমনি মজা করে বলছি। এখন গলাটা ছাড়, না হলে আমি মরে যাবো তো। আমি কি বোকা নাকি যে তুই যা বলবি আমি সব বিশ্বাস করব? আমি জানি কথাগুলো তুই আমাকেই বলছিস। আর কি বললি? তারা খুব মজার কফি বানায় আর ওর জামাই যে হবে সে খুব ভাগ্যবান হবে, তাই না? রুহি দেখ, এখন আমাকে ছাড়, না হলে তানহা যদি এসে দেখে যে তুই আমাকে এভাবে ধরে আছিস তাহলে উল্টাপাল্টা কিছু একটা ভাবতে পারে। আমার কথা শুনে রুহি আমাকে ছেড়ে দিয়ে একটু দূরে সরে বসে আর আমাকে বলে, বাহ বাহ, আমার চেয়ে দেখি তোমার তানহাকে নিয়ে বেশি চিন্তা। আসতে না আসতেই এত প্রেম কোথা থেকে আসলো? আজকে তোমার কাছ থেকে সেটাই জানবো, আর সারা দিনের যত হিসাব আছে সব একসাথে নেব। একটু অপেক্ষা করো, তাহলেই বুঝতে পারবে এই রুহি কি জিনিস। রুহির কথা শুনে আমি চুপ হয়ে গেলাম, কারণ আজকে সারাদিন রুহি এমনিতেই আমার উপর ভীষণ রেগে আছে। জানি না রুহি আমার সাথে কি করতে যাচ্ছে। আমি যখন এসব নিয়ে ভাবনায় ব্যস্ত, এর ভিতর তানহা রুহির জন্য কফি নিয়ে রুমে চলে আসে আর রুহির হাতে কফির মগটা দেয়। রুহি তখন কফিটা নিয়ে কয়েক চুমুক খাওয়ার পরে রুহি বলল, তানহা, তুমি সত্যি অনেক ভালো কফি বানাও। যে তোমাকে পাবে সে তোমার হাতে কফি খেয়ে পাগল হয়ে যাবে। আরে রুহি, তুমি কিন্তু একটু বাড়িয়েই বলছো। আমি এতটাও ভালো কফি বানাই না, একটু একটু শিখেছি আমার স্পেশাল একজনকে খাওয়ানোর জন্য। বাহ, এটা তো খুব ভালো কথা। আমিও একটু একটু পারি কফি বানাতে। আজকে বানিয়ে একজনকে খাওয়াবো। সে যদি বলে যে আমার হাতে কফি আর তার ভালো লাগে, তাহলে তোমাকেও বানিয়ে খাওয়াবো। কারণ সে আবার কার হাতের কফি কেমন হয় সেটার উপর ডিগ্রি নিছে, তো তাই ভাবছি তাকে দিয়ে প্রথম টেস্ট করাবো। কথাটা বলেই রুহি আমার দিকে তাকিয়ে আবার সেই রহস্যময় হাসি দেয়। আর রুহির কথা শুনে আমার ভিতর ভয়টা আরো বেড়ে যায়, তাই আমি আর তাদের মাঝে কোনো কথা বলিনি। রুহি আর তানহা কথা বলছে আর আমি মাঝখান থেকে দর্শক হয়ে বসে বসে তাদের কথা শুনছি। একটু পরে রুহি ওদের বাসায় চলে যায় আর তানহা চলে যায় আম্মুর কাছে গল্প করতে। আর ওরা দুজন চলে গেলে আমিও নিজেকে রিল্যাক্স করার জন্য মোবাইলে গেমস খেলতে থাকি। আমি রুমে বসে মোবাইলে গেমস খেলছি প্রায় 1 ঘন্টা হলো, আর তাই ভাবছি এবার একটু পড়তে বসি। আমি যখন পড়তে বসেছি ঠিক তখনই আম্মু আমার রুমে আসে আর আমাকে বলে, রুদ্র, তুই রোহিতের বাসায় যা তো। আমি এখন কোথাও যেতে পারবো না, এখন আমি পড়তে বসবো। আরে তোর চাচি বলেছে যেতে। রোহির নাকি কোনো পড়াটা বুঝতে অসুবিধা হইতেছে, তাই তোকে বলছে কি একটু বুঝিয়ে দিয়ে আসতে। এখন দেরি না করে তাড়াতাড়ি যা, তারপর এসে পড়তে বস। চাচির কথা শুনে আমি আর কিছু বললাম না, কিন্তু মনে ভয় একটাই, রুহি যদি আবার কোনো ঝামেলা করে তখন কি হবে। আর সব থেকে বড় কথা, রিয়াজকে এমনিতেই আমাকে ওয়ার্নিং দিয়ে দিয়েছে। জানি না কপালে কি আছে। আমি সিঁড়ি দিয়ে উপরে উঠছি আর আমার কাছে মনে হচ্ছে বিপদের একটা একটা ধাপ করে সামনে এগিয়ে যাচ্ছি। তারপর রোহিতের বাসার সামনে গিয়ে কলিং বেল দিতেই চাচি এসে দরজা খুলে দেয়। চাচি আমাকে দেখে বলল, রৌদ্র বাবা, দেখতে একটু, রুহির নাকি কোন পড়াটা বুঝতে অসুবিধা হচ্ছে, একটু বুঝিয়ে দে। আচ্ছা চাচি, আমি দেখছি। কথাটা বলে আমি রুহির রুমে যাই আর রুমে গিয়ে দেখি রুহি রুমে নেই। আমি রুহির পড়ার টেবিলে বসে একটা বই দেখছিলাম। এমন সময় রুহি রুমে প্রবেশ করে আর রুহির দিকে তাকিয়ে আমার চোখ ছানা বড়া হয়ে যায়, কারণ রুহির হাতে দেখি বড় একটা মগ, যেটার উপর দিয়ে আবার ধোয়া বের হচ্ছে। রুহি আমার এরকম তাকানো দেখে বলল, আরে এইটুকু তে অবাক হওয়ার কিছু নাই, সামনে আরো আছে, একটু সবুর করো, সব দেখাবো। কথাটা বলে রুহি ওর হাতের মগটা আমার সামনে রেখে গিয়ে রুমের দরজাটা ঠাস করে লাগিয়ে দেয় আর আমার সামনে এসে বলে, আজকে সারাদিনের হিসাবটা এখন নেব। বলেছিলাম না পালিয়ে কতক্ষণ থাকবে, আমার কাছে আসতেই হবে। কথাটা বলেই রুহি হাসতে থাকে। তখন আমি বললাম, এখন কোনো হিসাব টিসাব নাই, তোর নাকি কোন পড়ায় অসুবিধা আছে সেটা দেখা, বুঝিয়ে দিয়ে চলে যাব। আরে রাখো তোমার পড়া, আগে এটা দেখো, তোমার জন্য নিজের হাতে কফি বানিয়ে আনছি, খেয়ে বলো দেখি
আমার হাতের কফিটা কেমন হলো? কথাটা বলেই রুহি আমার দিকে কফির মগটা এগিয়ে দেয়। আর এত বড় মগে এত কফি দেখে আমার মাথা ঘুরে যাওয়ার অবস্থা। কারণ এই মগে কম করে হলেও আধা লিটার কফি আছে, আর এতগুলো কফি খেলে নির্ঘাত আমি শেষ হয়ে যাব। তখন রুহির দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আমি বললাম, দেখ রুহি, আজকে আমার সাথে যা হয়েছে সব আমার ইচ্ছের বিরুদ্ধে। আমি যদি তানহাকে না আনতে যেতাম তাহলে আম্মু আমাকে বকা দিত। বিশ্বাস কর, আমি তানহাকে শুধু বোনের চোখে দেখি, এর বেশি কিছু না। এখন যদি এতগুলো কফি খাই তাহলে আমি মরে যাব। তো এটা ছাড়া অন্য কোনো শাস্তি দে, আমি সব মেনে নিব। আমার কথা শুনে রুহি কিছুক্ষণ কি যেন ভাবলো। পরে রুহি বলল, আচ্ছা ঠিক আছে, আজকের মতো তোমার কথা মেনে নিলাম, কিন্তু এরপর যদি তোমাকে তানহার সাথে বেশি মিশতে দেখি তাহলে কিন্তু তোমার খবর আছে। রুহির কথা শুনে মনে খুব খুশি লাগছে। তখন আমি বললাম, আমি জানতাম তুই আমার কথা শুনবি। আসলে রুহি তুই অনেক ভালো। এত খুশি হওয়ার কিছু নাই, অন্যায় যেহেতু করেছো তাহলে শাস্তি তোমাকে পেতে হবে। তবে এত কফি খেতে হবে না, অন্য শাস্তি। আচ্ছা বল, কফি খাওয়া ছাড়া আর কি করতে হবে? কফি খেতে হবে না এটাই বেশি। যতক্ষণ পর্যন্ত আমার মন না ভরবে ততক্ষণ পর্যন্ত তোমার এই ঠোঁট দুইটার স্বাদ আমাকে নিতে দিতে হবে, একদম বাধা দিতে পারবে না। কথাটা বলে রুহি আমার দিকে এগিয়ে আসতে থাকে। আর রুহির কথা শুনে আবার কলিজার পানি শুকিয়ে যায়। আর তখন আমি রুহিকে বললাম, রুহি দেখ, এখন কিছু করিস না, চাচি বাসায় আছে। যদি এসব দেখে তাহলে আমি সারা জীবনের জন্য চাচির সামনে মুখ দেখাতে পারবো না। প্লিজ এখন আমার সামনে আসিস না। আমার কথা শুনে রুহি আমার কাছে আসতে গিয়েও আবার থেমে গেছে। এটা দেখে আমার মনে একটু শান্তি লাগছে। যাক, অবশেষে রুহি একটু হলেও বুঝতে পারছে। তখন রুহি আমাকে বলল, এটা বললে তো হবে না, আমি এখন আমার মনের ইচ্ছা পূরণ করবই। আর আগে একবার তোমার ওই মিষ্টি ঠোঁটের ছোঁয়া পেয়েছিলাম, তারপর থেকে শুধু আশায় ছিলাম কবে আবার সেই সুযোগ পাবো তোমার ঠোঁটের ছোঁয়া পাওয়ার। আর তুমি তো আমাকে ইচ্ছে করে তোমার ঠোঁটের স্বাদ নিতে দিবে না, তাই অন্যায় যেহেতু করেই ফেলেছো তাহলে এটার সুযোগ তো আমি নিবই। এখন তুমি আমাকে ভালোই ভালোই আমার কাজটা করতে দাও, তাহলে তোমার জন্যই ভালো। কারণ যত বেশি দেরি করবে আমার তত বেশি নেশা ধরে যাবে। আর যদি তুমি আমাকে তোমার ঠোঁটের স্বাদ নিতে না দাও তাহলে আমি এখনই আম্মুকে গিয়ে বলবো তুমি আমাকে খারাপ কথা বলেছো আর আমার গায়ে হাত দিছো। এখন ভেবে দেখো কি করবা। রুহির এত বড় বক্তব্য শুনে আমার মাথা ঘুরঘুর করতে লাগলো। এই মেয়ে নিশ্চয়ই পাগল হয়ে গেছে। তখন আমি বললাম, রুহি তুই নিশ্চয়ই পাগল হয়ে গেছিস, তাড়াতাড়ি ডাক্তার দেখা, না হলে পরে কপালে জামাই মিলবে না। আর তুই কি সব আবল তাবল বলছিস? আমি কখন তোকে খারাপ কথা বলছি আর কখন তোর গায়ে হাত দিছি? তুই মিথ্যা কেন বলছিস? আমার কথা শুনে রুহি বলল, হ্যাঁ আমি পাগল হয়ে গেছি শুধু তোমার ভালোবাসা পাওয়ার জন্য, আর আমি এটা না পর্যন্ত হাল ছাড়বো না। আর কি বললা তুমি? আমার কপালে জামাই মিলবে না? আমার জামাই তো তুমি, আর তুমি আমার সামনেই বসে আছো। আমার আর কোনো জামাইয়ের প্রয়োজন নাই। এখন যদি তুমি আমার জামাইয়ের ঠোঁটে স্বাদ নিতে বাধা দাও তাহলে কিন্তু আমি সত্যি সত্যি সবাইকে বলবো যে তুমি আমার গায়ে হাত দিছো, খারাপ কথা বলছো। আর এটা যে মিথ্যা কথা সেটা তুমি আর আমি ছাড়া আর কেউ জানে না। আমি যদি সবাইকে বলি যে তুমি আমার সাথে ইয়ে করছো তাহলে কিন্তু সবাই বিশ্বাস করবে, কারণ সবাই মেয়ে মানুষের কথাই বিশ্বাস করবে, তোমারটা কেউ বিশ্বাস করবে না। এখন ভেবে দেখো কি করবা। রুহির কথা শুনে সত্যি আমার গলা শুকিয়ে মরুভূমি হয়ে গেছে। কারণ এখন যদি রুহি সত্যি সত্যি সবাইকে বলে যে আমি ওর সাথে উল্টাপাল্টা কিছু করার চেষ্টা করছি বা কোনো বাজে কথা বলছি তাহলে সবাই এটাই বিশ্বাস করবে। আর আমি যদি সারাদিন গলা ফাটিয়ে চিৎকার করেও বলি যে আমি কিছু বলিনি, তারপরেও সবাই আমাকে দোষারোপ করবে। কারণ এই সময় যে নারী নির্যাতন মামলা থাকলেও কোনো পুরুষের নির্যাতন মামলা নাই। তাই আমি মনে মনে চিন্তা করলাম এখন রুহির সামনে থেকে কোনো রকম একটা বুদ্ধি করে পালাতে হবে, দেখি কাজ হয় কিনা। তখন আমি বললাম, রুহি শোন না, আমার না ভীষণ চাপ দিচ্ছে, এখন আবার ওয়াশরুমে যাওয়া লাগবে, তুই একটু অপেক্ষা কর, আমি ওয়াশরুম থেকে আসতেছি। তখন তুই ইচ্ছা মতো তোর মনের আশা পূরণ করে নিস, আমি কোনো বাধা দিব না। আমার কথা শুনে রুহি বলল, ও মা, আমার জান পাখিটা এত ভালো হলো কেমনে করে গো, যে বলছে আমি আমার ইচ্ছা পূরণ করব আর সে কোনো বাধা দিবে না। আমি তো আগে থেকেই ভালো, এখন প্লিজ আমাকে যেতে দে, নাহলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। আমি ওয়াশরুম থেকে এসেই আবার তোর কাছে আসতেছি। ওলে আমার বাবুটা, ঠিক আছে যাও, আমি তোমার জন্য অপেক্ষা করছি। রুহির কথা শুনে আমার মনের ভিতর একটা অন্যরকম আনন্দ লাগছে। এটা ভেবে যে শাকচুনিটাকে বোকা বানাতে পারছি
এসব চিন্তা করে মুচকি এসে যেই আমি রুহির রুম থেকে বেরোতে যাচ্ছি তখনই রুহি বলল, জান পাখি তুমি কোথায় যাচ্ছ? কোথায় আবার যাচ্ছি? বাসে যাচ্ছি, ওয়াশরুমে যাব, বললাম না তোকে। ওয়াশরুমে যাবে ভালো কথা, তাই বলে বাসায় যাওয়া লাগবে নাকি? তুমি আমার ওয়াশরুমে যাও, বাসায় যাওয়া লাগবে না। এই রে, কাম সারছে, এখনই ধরাকে যাব তো। না, যে কোনো ভাবে এখান থেকে পালাতে হবে। তখন আমি বললাম, হ্যাঁ না না না, আমি অন্য কারো ওয়াশরুম ব্যবহার করি না, তাই আমাকে বাসায় যেতে হবে। আমার কথা শুনে রুহি মনে মনে বলে, তুমি কি ভাবছো আমি তোমার চালাকি বুঝতে পারবো না? তুমি এখন গেলে যে আর আসবে না সেটা আমি ভালো করেই জানি। তখন রুহি বলল, আমি যদি তোমার ওয়াশরুম ইউজ করতে পারি তাহলে তুমি কেন আমারটা ইউজ করতে পারবে না? আর একদিন তো আমার সব কিছু তুমি ইউজ করবে, তাহলে আজকে শুধু ওয়াশরুম ইউজ করতে সমস্যা কোথায়? এই রে, এবার মনে হয় সত্যি চিপায় পড়ে গেছি। শাকচুনিটা কি বুঝে গেল নাকি যে আমি ওর কাছ থেকে পালাতে চাইছি? মনে মনে বললাম। তখন আমি বললাম, পরে কি ইউজ করব আর না ইউজ করব সেটা পরে দেখা যাবে, এখন সামনে থেকে সর, আমাকে যেতে দে। কথাটা বলে যেই আমি দরজার দিকে যাচ্ছি ঠিক তখনই রুহি আমার শার্টের কলার ধরে ফেলে আর আমাকে ধাক্কা মেরে ওর খাটের উপর ফেলে দিয়ে রুহি আমার পেটের উপর চেপে বসে আর আমার মুখের কাছে মুখটা এনে রুহি বলল, কি ভাবছো গো জান পাখি? তুমি আমাকে বোকা বানিয়ে চলে যাবে আর আমি বুঝতেও পারবো না? এটা তো হবে না। আমি জানি তুমি এখন একবার আমার কাছ থেকে ছাড়া পেলে আর এত সহজে তুমি আমার কাছে ধরা দিবে না, তাই এখন আর তোমাকে এত সহজে ছাড়ছি না গো সোনা পাখি। রুহি আমার উপরে বসার পর থেকে কেমন যেন লাগছিল, একে ভয়, তার উপর অন্যরকম এক অনুভূতি যা আমি বলে বোঝাতে পারবো না। তখন আমি বললাম, রুহি প্লিজ এখন আমার উপর থেকে সর, আমার কেমন যেন লাগছে। আমি কিন্তু আমি আর কিছু বলার আগেই রুহি ওর নরম হাতের একটা আঙ্গুল আমার মুখে দিয়ে আমাকে চুপ করিয়ে দিল আর রুহি আমাকে বলল, চুপ, একদম চুপ, আর একটা কথা বলবে না। এখন যা হবে শুধু দেখো। আমি চাই না তোমার জন্য এই রোমান্টিক মুহূর্তটা নষ্ট করতে। কথাটা বলে রুহি একদম আমার মুখের কাছে এসে পড়ে। ওর মুখের মাতাল করা নিঃশ্বাস আমার মুখের উপর পড়ছিল। আমি এখন বোকার মতো রুহির চোখের দিকে অপলক ভাবে তাকিয়ে আছি। রুহি আমার মাথা দুপাশের চুলগুলো ও নরম হাত দিয়ে খামচে ধরে আস্তে করে আমার ঠোঁটের সাথে ওর নরম গোলাপের পাপড়ির মতো ঠোঁটগুলো মিলিয়ে দেয়। তখন আমার চোখের সামনে রুহির দুটো চোখ ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না, আর এদিকে রুহির সমান তালে আমাকে লিপকিস করেই যাচ্ছে। কিন্তু কখন যে আমিও রুহির সাথে তাল মিলিয়ে ওর কিসের রিপ্লাই দিতে থাকি এটা নিজেও জানি না। আর রুহি যখন বুঝতে পারলো আমি ওর সাথে রিপ্লাই দিচ্ছি তখন রুহি যেন আরো পাগল হয়ে গেল আর এমন ভাবে লিপকিস করতে থাকলো যে কোনো সময় আমার ঠোঁট ছিঁড়ে যেতে পারে। আর এভাবে ঠিক কতক্ষণ চলছে তা ঠিক বলতে পারবো না, কিন্তু হঠাৎ আমার মাথায় আসে যে আমি এটা কি করছি। রুহি না হয় পাগলামি করছে, তাই বলে আমি ওর সাথে পাগল হব নাকি? এদিকে রুহি যেরকম শুরু করছে জানি না নিজের অজান্তে কোনো ভুল না হয়ে যায়, তাহলে সারা জীবন নিজের কাছে অপরাধী হয়ে থাকবো। ঠিক তখনই রুহিকে আমি ধাক্কা দিয়ে নিজের উপর থেকে সরিয়ে দিই। আমার ধাক্কাকে রুহি আমার পাশেই শুয়ে পড়ে আর আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতে থাকে আর খুব জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। আমি তখন উঠে বসে জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করি। তখন রুহি আমাকে বলল, রৌদ্র তোমাকে সত্যি অনেক ভালোবাসি আর ধন্যবাদ এত সুন্দর একটা মুহূর্ত উপহার দেওয়ার জন্য। রুহির কথা জবাব দেওয়ার মতো কোনো কথা এখন আমার কাছে নাই, তাই আমি কিছু না বলে রুহির রুম থেকে বেরিয়ে যাই। আমি বেরিয়ে যাচ্ছি দেখে চাচি কিচেন থেকে আমাকে বলল, রৌদ্র এখন বাসায় যাস না, রান্না হয়ে গেছে, খেয়ে তারপর যাস। চাচি, তোমার মেয়ে যা খাওয়াইছে তা কবে হজম হয় জানি না, যেদিন হবে সেদিন এসে খাবো। কথাটা বলে আমি রুহিদের বাসা থেকে বেরিয়ে যাই আর সিঁড়ি দিয়ে নিচে নামছি আর শুধু ভাবছি আমার সাথে এটা কি হয়ে গেল। আমি কেন তখন রুহিকে বাধা দিতে পারলাম না? তাহলে কি আমিও রুহিকে ভালোবেসে ফেলেছি? এসব নানান চিন্তা করে আমি বাসায় চলে আসি আর আমি বাসায় এসে দেখি আম্মু আর তানহা সোফায় বসে টিভি দেখছে আর হেসে হেসে কথা বলছে। আমি তাদের দেখে যেই আমার রুমের দিকে যেতে থাকি ঠিক তখন তানহা বলল, রৌদ্র ভাইয়া এখানে এসে বসো, সবাই মিলে কিছুক্ষণ গল্প করি। তানহার কথা শুনে আমি পিছন ফিরে তাকিয়ে তানহাকে বললাম, এখন আমার ভালো লাগছে না, পরে সবাই মিলে আড্ডা দেওয়া যাবে। আমি রুমে যাচ্ছি, শরীরটা খুব ক্লান্ত লাগছে। এবার পাশ থেকে আম্মু আমাকে বলল, রুদ্র তোর কি হয়েছে? তোকে দেখতে এমন লাগছে কেন? মনে হচ্ছে কোথাও যুদ্ধ করে ফিরে এসেছিস। মাথার চুল এমন এলোমেলো হয়ে আছে, চোখ লাল হয়ে আছে, কি হয়েছে তোর? আম্মুর কথা শুনে আমি বেশ ঘাবড়ে যাই। আম্মু কি বুঝে ফেললো নাকি? তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। না,
যেভাবেই হোক কিছু একটা বলে আম্মুকে বুঝাতে হবে। তখন আমি বললাম, আসলে আম্মু, রুহিদের বাসায় যাওয়ার পর থেকে মাথাটা ব্যথা করতেছে, তাই এমন দেখাচ্ছে। মনে হয় রুমে গিয়ে একটু রেস্ট করলে সব ঠিক হয়ে যাবে। তাহলে রুমে গিয়ে রেস্ট কর, আর আমি তোর জন্য ওষুধ পাঠিয়ে দিচ্ছি। আমি আর কিছু না বলে সোজা আমার রুমে চলে আসলাম, আর মনে মনে ভাবছি একটুর জন্য ধরা খাওয়ার হাত থেকে বেঁচে গেছি। তখন ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে নিজেকে একটু ঠিক করে নিলাম, যাতে আর কেউ ফোন সন্দেহ করতে না পারে। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে বিছানায় শুয়ে আছি, আর রুহির সাথে ঘটে যাওয়া বিষয়টা নিয়ে ভাবছি। আর তখন তানহা আমার রুমে আসে। তখন তানহা আমাকে বলল, এই নাও, তোমার জন্য কফি বানিয়ে আনছি, একটু খেয়ে দেখবে মাথা ব্যথা কমে গেছে। কফির মগটা এগিয়ে দিয়ে বলল। তানহার কথা শুনে আমি শোয়া থেকে উঠে বসি, আর ওর হাত থেকে কফির মগটা হাতে নিই। আসলে কিছুক্ষণ আগে আমার উপর দিয়ে যা গেছে, এখন একটু কফি খেলে ব্যাপারটা খারাপ হয় না। তখন কফিটা খেতে খেতে তানহাকে বললাম, তানহা, তোর হাতের এমন মজার কফি খেলে তো আর ওষুধের দরকার নাই, মাথা ব্যথা এমনিই কমে যাবে। আমার কথা শুনে তানহা একটু লজ্জা পায়। তখন তানহা মুচকি এসে বলল, তুমি একটু বাড়িয়েই বলো। আরে না, যা সত্যি তাই বললাম। তারপর আমি হাতে মোবাইলটা নিয়ে আবার কফি খাওয়ায় মনোযোগ দিই, আর তানহা আমার পাশে বসে কি যেন ভাবছে, কোনো কথা বলছে না। তাই আমিও চুপচাপ বসে কফি খেতে থাকি। তখন হঠাৎ তানহা বলল, একটা কথা বলি, সত্যি করে উত্তরটা দেবে? কি কথা বল শুনি। যদি উত্তর দেওয়ার মতো হয় তাহলে অবশ্যই দিব। তোমার আর রুহির মাঝে কি কোনো সম্পর্ক আছে? কিছু আছে মানে বুঝলাম না, বুঝিয়ে বল। আরে না, মানে তোমার আর রুহির মাঝে কি কোনো প্রেম ভালোবাসার সম্পর্ক আছে নাকি, সেটা বলো। তানহার কথা শুনে আমি চিন্তায় পড়ে যাই, ও কি সব বুঝে গেছে নাকি? তখন আমি একটু রাগী ভাব নিয়ে বললাম, কিসব ফালতু কথা বলছিস? রুহির সাথে আমার প্রেমের সম্পর্ক থাকতে যাবে কেন? আর ভাই বোনের মাঝে এসব করা ঠিক না, আর আমি করবো না। আমার কথা শুনে তানহার মলিন মুখটা পূর্ণিমার চাঁদের মতো হাস্যোজ্জ্বল হয়ে ওঠে। তখন তানহা মৃদু হেসে বলল, সত্যি তোমাদের মাঝে কিচ্ছু নেই? এ তো সত্যি সত্যি বলতে পারবো না। নাই বলছি মানে নাই। আমার কথা শুনে তানহা আমার হাত থেকে আধা খাওয়া কফির মগটা নিয়ে নেয়, আর হাসি মুখে বলে, হয়েছে, আর কফি খেতে হবে না, এখন একটু শুয়ে পড়ো, আমি তোমার মাথা টিপে দিই, দেখবে খুব আরাম লাগবে। তানহার কথা শুনে আমিও বালিশটা নিয়ে ওর পাশে শুয়ে পড়ি, আর তানহা আমার মাথার পাশে বসে ওর নরম হাত দিয়ে আমার মাথা টিপে দিচ্ছে, আবার চুলগুলো টেনে দিচ্ছে। ফ্রিতে তানহার এমন সেবা যত্ন পেয়ে আমার কি যে ভালো লাগছে, যা বলে বোঝাতে পারবো না। তানহা মেয়েটা সত্যিই অনেক ভালো, যতবার আমাদের এখানে আসে ততবার আমার অনেক খেয়াল রাখে। অন্যদিকে রুহি শাকচুনিটা সবসময় খালি আমার সাথে ঝগড়া লেগেই থাকে। তখন আমি তানহাকে বললাম, তানহা, তোর বর যা হবে সত্যি সে অনেক লাকি হবে রে, যে তোর মতো এত কেয়ারিং একটা বউ পাবে। আমার কথা শুনে তানহা বলল, তাহলে নিজে বিয়ে করে বউ বানিয়ে নিলেই পারো, আমি তো রাজি আছি। ওই বিড়বিড় করে কি বলিস যে এত কাছে থেকেও শুনতে পাই না? বলছি, যখন বউ হব তখন দেখে নিও কার বউ হই। দেখবো। আচ্ছা, একটা কথা বলি, রাখবে? বল, কি কথা? কালকে বিকালে আমাকে নিয়ে একটু ঘুরতে যাবে? তুই আমার এত সেবা যত্ন করিস, তাই তোকে নিয়ে ঘুরতে যাওয়া আমার দায়িত্বের ভিতর পড়ে। যা, কালকে বিকেলে তোকে নিয়ে ঘুরতে যাব, আর সাথে তোর জন্য ফুচকা ফ্রি। তখন তানহা অনেক খুশি হয়ে বলল, আমি জানতাম তুমি আমাকে না করতে পারবে না, সত্যি তুমি অনেক ভালো। তখন আমি দুষ্টুমি করে বললাম, হয়েছে, এখন এত পাপ না দিয়ে ভালো করে চুলগুলো টান, কারণ আমার ফুচকার টাকা আগে ওহল করতে হবে। তারপর তানহা আরো কিছুক্ষণ আমার চুল টেনে মাথা টিপে চলে যায়, আর আমিও নিচে গিয়ে সবার সাথে রাতে ডিনার করে এসে শুয়ে পড়ি। শুয়ে থেকে কিছুক্ষণ মোবাইল চালিয়ে একসময় ঘুমিয়ে পড়ি। পরদিন সকালে তানহার ডাকে আমার ঘুম ভাঙে, তবে ঘুম থেকে বেশ অবাক হই। আজকে রুহি আমাকে ঘুম থেকে ডেকে তুলেনি, তার মানে রুহি আজ আমাদের বাসায় এখনো আসেনি। তবে সেটা ভালোই হলো, আসলেই আমাকে আবার জ্বালানো শুরু করতো। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সবার সাথে নাস্তা করে নেই, আর ইউনিভার্সিটি যাওয়ার জন্য রেডি হয়ে আম্মুকে বললাম, আম্মু, তোমাদের গুণধর্মে রুহি কি আজকে কলেজে যাবে নাকি আমি একাই চলে যাব? তুই চলে যা, রুহি আজকে যাবে না। আমি বলছি তানহার সাথে রুহিকে সময় দেওয়ার জন্য, তুই যা। তখন আমি তানহাকে বললাম, তানহা, বিকেলে তুই রেডি হয়ে থাকিস, আমি ভার্সিটি থেকে এসে তোকে নিয়ে ঘুরতে যাব। আচ্ছা, তুমি আসার আগেই দেখবে আমি রেডি হয়ে বসে আছি। তারপর আমি আর কিছু না বলে বাইক নিয়ে একাই চলে যাই ভার্সিটিতে। তবে আজকে কেন জানি বাইকের পিছনে বসে
রুহির বকবকানিগুলো খুব মিস করছিলাম ওর জ্বালানোগুলো। পরে ভার্সিটিতে এসে চলে যাই বন্ধুদের কাছে, আর সবার আড্ডা, গল্প আর ফাইজলামির মাঝে সারা দিন সবগুলো ক্লাস শেষ করে বাসায় দিকে যেতে থাকি। আর আজকে ছুটির পর বন্ধুদের সাথে আড্ডা দেইনি, কারণ তানহাকে নিয়ে আবার একটু বাহিরে যেতে হবে। মেয়েটা নিশ্চয়ই কত আশা নিয়ে বসে আছে, কিন্তু এখন একটা চিন্তা যে মাথায় কাজ করছে। তানহাকে তো বললাম ওকে নিয়ে ঘুরতে যাব, কিন্তু রুহি যদি জানতে পারে তাহলে কি হবে? ও তো এমনিতেই তানহাকে দেখতে পারে না। এখন যদি শুনে যে তানহাকে নিয়ে আমি ঘুরতে যাব, তাহলে তো রুহি আমাকে শেষ করে ফেলবে। আর এইসব চিন্তা করতে করতে আমি বাসায় এসে পড়ি। বাসার সামনে এসে বাইকটা রেখে মনে মনে দোয়া করি যাতে রুহি কিছু জানার আগেই যেন তানহাকে নিয়ে বেরিয়ে যেতে পারি, কারণ রুহি জানলে জীবনেও আমাকে তানহার সাথে যেতে দিবে না। তখন মনে মনে দোয়া পড়ে বুকে ফু দিয়ে বাসার ভিতরে যাই। আর বাসার ভিতরে গিয়ে দেখি এতে আমার চোখ কপালে উঠে গেছে, কারণ আমি বাসার ভিতরে ঢুকতে দেখি তানহার রুহি দুজনের শাড়ি পরে সাজুগুজু করে একদম রেডি হয়ে সোফায় বসে হেসে হেসে গল্প করছে। আর আমাকে বাসার ভিতর আসতে দেখি তানহা বলল, এই তো রুদ্র ভাইয়া এসে গেছে, যাও তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে নাও, আমরা 3 জন তারপর ঘুরতে যাব। ও, আমরা 3 জন মিলে ঘুরতে যাব, তাই না? আমার কথা শুনে পাশ থেকে রুহি বলল, কেন 3 জন মিলে ঘুরতে গেলে কি সমস্যা হবে নাকি? যদি সমস্যা হয় তাহলে তোমরাই যাও, আমার যাওয়া লাগবে না। না না, সমস্যা হবে কেন? আমি এমনি বললাম। আচ্ছা তোরা বসে অপেক্ষা কর, আমি ফ্রেশ হয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি যাও, এমনিতেই বিকাল হয়ে গেছে প্রায়। আমি আর কিছু না বলে সোজা রুমে চলে আসি। রুমে এসে ব্যাগ ট্যাগ রেখে চলে যাই ওয়াশরুমে গোসল করতে। ওয়াশরুমে গিয়ে শাওয়ারটা ছেড়ে দিয়ে চুপটি করে নিচে বসে আছি। মাথায় পানি পড়ছে আর নিচে বসে বসে ভাবতে থাকি রুহি নিশ্চয়ই আমাদের উপর নজর রাখার জন্যই আমাদের সাথে ঘুরতে যেতে চাইছে, কারণ এমনিতে রুহি কোথাও ঘুরতে যায় না। কলেজ থেকে সে সারাদিন বাসার মধ্যেই থাকে আর আমার উপর ঈগল পাখির মতো নজরদারি করে। আর যেহেতু তানহা আমার সাথে ঘুরতে যাবে বলছে, তাই রুহি ওর সাথে যোগ দিছে ঘুরতে যেতে। শাকচুনিটার একটু বিশ্বাস নাই আমার উপর। আমি সব ভাবছি আর গোসল করছি। অন্যদিকে রুহি আর তানহা বসে কথা বলছে, কোথায় কোথায় ঘুরতে যাবে, কি কি খাবে ইত্যাদি নানান বিষয়ে কথা বলছে দুজন মিলে। তখন তানহা বলল, আচ্ছা রুদ্র সে কখন গেছে, তাহলে কি এখনো আসছে না কেন? নাকি আমাদেরকে ঘুরতে না যাওয়ার প্ল্যান করছে রুমে বসে বসে? আচ্ছা তুমি তাহলে এখানে বসো, আমি গিয়ে দেখি কেন এত দেরি করছে, আমি সাথে করে নিয়ে আসতেছি। আচ্ছা যাও, গিয়ে দেখো বাটপারটা কি করছে। এদিকে আমি গোসল শেষ করে রুমে এসে টাওয়েল পরে আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছিলাম। এমন সময় দরজার মধ্যে কে যেন টোকা দেয়। আমি দরজার দিকে তাকাতেই দেখি রুহি আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে আর মুচকি মুচকি হাসতেছে। এটা দেখে আমি বললাম, ওই বড় ভাইয়ের দিকে এমন হা করে তাকিয়ে আছিস কেন? লজ্জা করে না? যা এখান থেকে। আমার কথা শুনে রুহি মুচকি হেসে আমার রুমে ঢুকে আস্তে করে দরজাটা লাগিয়ে দেয় আর আমার কাছে আস্তে আস্তে বলে, একটা টাওয়াল পরে এমন হট হয়ে যদি কোনো মেয়ের সামনে দাঁড়িয়ে থাকো, তাহলে মেয়ে মানুষ হা করে তাকিয়ে থাকবে, এতে আমার দোষটা কোথায়? হয় তোর লজ্জাসন কি বাজারে ফ্রিতে বিক্রি করে দিলি নাকি? হ্যাঁ, যে বড় ভাইয়ের সামনে মুখে যা আসতেছে তাই বলছিস? তাড়াতাড়ি আমার রুম থেকে বের হওয়া বলছি। আমি এখন কাপড় চেঞ্জ করব। হালকা ধমক দিয়ে বললাম। আমার কথা শুনে রুহি রাগী একটা ভাব নিয়ে বলল, আর একবার যদি ওই মুখ দিয়ে ভাই শব্দটা বের হয় না, তাহলে এক্ষুনি টান দিয়ে তোমার টাওয়ালটা খুলে দেব। তারপর দেখবো তোমার ওই ভাইগিরি কোথায় যায়। আর আমি আমার হবু স্বামীর হট শরীরটা দেখছি, তাতে তোমার কি? রুহির কথা শুনে আমি এক লাফ দিয়ে 2 হাত দূরে চলে যাই ওর সামনে থেকে, কারণ এই মেয়েকে দিয়ে কোনো বিশ্বাস নাই। যদি সত্যি সত্যি আমার টাওয়েল ধরে টান মারে তাহলে ইজ্জত বলতে কিছুই থাকবে না। আমি একটু দূরে সরে গিয়ে রুহির দিকে তাকিয়ে দেখি ও আমার দিকে তাকিয়ে মিটমিট করে হাসতেছে। তখন রুহি আবার আমাকে বলল, আই রুদ্র, জানো আমার এখন কি মন চাইতেছে? আমি ওয়ার্ডরোব থেকে কাপড় বের করতে করতে বললাম, আবার কি? হ্যাঁ, ইচ্ছে তো করছে তোমার ওই খালি শরীরটার সাথে আমার শরীর এক করে মিলিয়ে দিই। তোমার ওই নরম কোমল ঠোঁট দুইটা গভীরে একটা কি। ওকে আর কিছু বলতে না দিয়ে আমি বললাম, হয়েছে, এবার থাম, আর কিছু বলতে হবে না। তুই কি বলবি আমি জানি। এবার তুই রুম থেকে বের হ, আমি কাপড়গুলো চেঞ্জ করি। এতই যদি জানো তাহলে আমার ইচ্ছেটা পূরণ করতে দিলেই তো হয়। আর এখন যে এত ভাব নিচ্ছ, 2 দিন পরে তো আমি সবই দেখবো। এখন এই নীল শার্ট আর সাথে এই প্যান্টটা পরে নিচে আসো। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি আসতেছি। একদম চোরের মতো হাসবে না বলে দিলাম।
মনের ভেতর রসকস বলতে কিচ্ছু নাই। দুনিয়াতে যে মানুষ থাকতে কেন যে এই রোবটটাকে ভালোবাসতে গেলাম খোদাই ভালো জানে। নিরামিষ একটা। কথাটা বলেই রুহি রাগ দেখে আমার রুম থেকে বেরিয়ে গেল। আর রুহির এমন বাচ্চাদের মতো রাগ দেখে আমারও ভীষণ হাসি পায়। সত্যি কথা বলতে এখন রুহির এই পাগলামিগুলো আমার কাছেও ভীষণ ভালো লাগে, কিন্তু সেই ভালো লাগাটা প্রকাশ করতে পারি না। কারণ রুহি যদি বুঝতে পারে যে ওর দুষ্টমিগুলো আমি উপভোগ করতে শুরু করেছি, তাহলে ও আরো বেশি আমার মাথায় চড়ে বসবে। তার থেকে বড় কথা, যদিও আমি মনে মনে রুহিকে ভালোবাসতে শুরু করেছি, কিন্তু এটা প্রকাশ করার সাহস আমার নাই। কারণ এসব যদি আমার পরিবারে জানতে পারে তাহলে কি হবে সেটা ভাবতে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। এসব ভাবতে ভাবতে আমি রেডি হয়ে যাই। আমি রেডি হয়ে নিচে আসতেই দেখি রুহি আর তানহা বসে কথা বলছে। তখন আমি তাদের বললাম, তোদের গল্প শেষ হলে এবার চল যাওয়া যাক। আমার গলার আওয়াজ শুনে রুহি আর তানহা আমার দিকে তাকায়, আর আমাকে দেখে দুজন এমন হা করে তাকিয়ে থাকে যেন আমাকে প্রথম দেখছে, আগে কখনো দেখেনি। তখন তানহা বলল, বাহ, তোমাকে তো দেখতে পুরাই হিরোর মতো লাগছে, পুরাই ক্রাশ। আমি রুহির দিকে তাকাতেই রুহি আমাকে সাথে সাথে চোখ মারে। তখন রুহি বলল, ক্রাশ তো হবেই, আমার হিরো বলে কথা। কি বললা রুহি? কিছু না, চলো যাই, দেরি হয়ে যাচ্ছে। তারপর আমি, রুহি আর তানহা তিনজন মিলে বাসা থেকে বেরিয়ে পড়ি। তার আমাদের বাসা থেকে কিছু দূরে একটা পার্ক আছে, তাই মনে মনে চিন্তা করলাম ওদের নিয়ে সেই পার্ক থেকেই ঘুরে আসি। তাই বাসার সামনে থেকে একটা অটোরিকশা ভাড়া করি। আমি অটোরিকশার পিছন সিটে মাঝখানে বসে, আর রুহি আর তানহা আমার দুই পাশে বসে। এদিকে রিক্সা চলছে, আর সেই সাথে রুহির অত্যাচার কতটা চলছে সেটা নাই বললাম। অবশেষে আমরা তিনজনে মিলে সেই পার্কে পৌঁছে যাই। তারপর পার্কে এসে আমরা তিনজন মিলে বেশ কিছুক্ষণ সময় পার্কের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই। পরে কিছু বাদাম কিনে তিনজন মিলে পার্কের মাঝে একটা টেবিলে বসে বাদাম খেতে থাকি আর টুকটাক কথা বলতে থাকি। তখন হঠাৎ তানহা আমাকে বলল, আচ্ছা, তোমাকে একটা প্রশ্ন করি, উত্তর দিবা? কি প্রশ্ন বল শুনি, যদি পারি তাহলে দিব। তানহার প্রশ্নের কথা শুনে রুহি আমাদের দিকে মুখ ঘুরিয়ে তাকায়। তখন তানহা বলল, আচ্ছা, খালাতো বোন আর খালাতো ভাইয়ের সাথে বিয়ে হলে কেমন হয়? ভালো হয় না? তানহার কথা শুনে রুহির হাসি মাখা মুখটা আধার কালো হয়ে যায়, আর আস্তে আস্তে একটা রাগের আভা মুখের মধ্যে ফুটে উঠতে থাকে। তখন আমি বললাম, ভালো খারাপ বলে কোনো কথা নাই। যদি একজন মানুষ অপর একজন মানুষকে ভালোবাসে, বিশ্বাস করে, তাহলে খালাতো ভাই বোনের বিয়ে হতেই পারে, এতে দোষের কিছু নেই। এছাড়াও আপনজনের মাঝে বিয়ে হয়েই থাকে। আচ্ছা, তুমি কি নিজেদের মাঝে বিয়ে করবে নাকি দূরে কোথাও বিয়ে করবে? সেটা এখন জানি না, সময় হলে দেখা যাবে কোথায় বিয়ে করি। কিন্তু তুই হঠাৎ এই প্রশ্ন করছিস কেন? আরে এমনি বলো না আর কি। কিন্তু আমি তো নিজেদের মধ্যে বিয়ে করব, আর মনে মনে পাত্রও ঠিক করে রেখেছি। এখন সে যদি রাজি হয় তাহলেই হবে। তানহার কথা শুনে রুহি তো রাগে ফেটে যাওয়ার অবস্থা, না পারছে নিজের রাগটা কন্ট্রোল করতে, না পারছে তানহাকে কিছু বলতে। তখন রুহি নিজের রাগটা আড়াল করে মুখে হাসির ভাব নিয়ে বলল, তাই নাকি তানহা, তলে তলে এত দূর চলে গেছো? তা কে সেই ভাগ্যবান ব্যক্তি যাকে তুমি মনে মনে পছন্দ করে রাখছো? আছে, সময় হলে জানতে পারবে। এখন তুমি বলো রুহি, তুমি কোথায় বিয়ে করবে, কাছে নাকি দূরে? তানহার কথা শুনে রুহি আমার দিকে তাকিয়ে বলল, আমি তো কাছেই বিয়ে করব। শুধু কাছে বললে ভুল হবে, যেমন দোতলার থেকে একতলার কাউকে বিয়ে করব, যাতে দিনে 10 বার বাপের বাড়ি যেতে পারি আর আসতে পারি। আর পাত্র রেডি আছে, যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা সেরে নেব। তাই না রুদ্র? তাই নাকি? তা কে এসে? খুব তাড়াতাড়ি দেখতে পারবে। রুহি কথাটা বলে আমার দিকে তাকিয়ে রহস্যময় হাসি দিয়ে হাসতে থাকে। তখন আমি বললাম, এই তোদের এই ফাউ ফেসাল বাদ দিয়ে চল সামনের দিকে যাই, এমনি সন্ধ্যা হয়ে গেছে, প্রায় তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে। তারপর আমরা তিনজন মিলে আবার হাঁটতে থাকি। আর হাঁটতে হাঁটতে কিছু দূর যেতেই সামনে একটা ফুচকার দোকান সামনে পড়ে। তখন রুহি আর তানহা দুজন মিলে বায়না ধরে তারা ফুচকা খাবে। তারপর কি আর করা, তাদের দুজনকে নিয়ে দিলাম 2 প্লেট ফুচকা, আর আমি নিলাম চটপটি। আমরা তিনজন একসাথে খাচ্ছি। এমন সময় তানহা বলল, এই তুমি ফুচকা খাবে না? আমাকে উদ্দেশ্য করে বলল, না আমি ফুচকা খাই না, তুই খা। আমার কথা শুনে তানহা নিজের পেট থেকে 1 প্লেট ফুচকা এনে নিজের হাতে আমার মুখের সামনে ধরে বলল, এই নাও, একটা বার খাও, দেখো খুব মজা লাগবে। তানহার কথা শুনে ওর দিকে তাকিয়ে দেখি তানহা আমার মুখের সামনে ফুচকা ধরে রাখছে। তখন আমি রুহির দিকে তাকাই, আর রুহির দিকে তাকাতেই দেখি
রুহির রাগী চোখে আমার দিকে তাকিয়ে আছে আর বারবার চোখে ইশারা করে আমাকে না করছে তানহার হাতে ফুচকা খেতে। আমি জানি এখন যদি তানহার হাতে ফুচকা খাই তাহলে রুহি আমার খবর করে ছাড়বে। তখন আমি বললাম, তানহা আমি তো ফুচকা খাই না, ফুচকা খেলে আমার পেট খারাপ হয়, তুই খা, আমি খাবো না। এক পিস খেলে আর পেট খারাপ হয় না। প্লিজ প্লিজ আমার হাত থেকে এক পিস খাও। যদি না খাও তাহলে ভাববো তুমি আমাকে আপন মনে করো না, আর আমার হাতে খেতে তোমার ঘৃণা লাগছে। তানহার কথা শুনে এবার পড়লাম আমি বাইন কাচি পাই। সরাসরি পারছি না তানহাকে না করতে, তাহলেও আবার মন খারাপ করবে। অন্যদিকে রুহির দিকে তাকাতেই রুহি রাগে চোখ লাল করে বারবার ইশারা করছে না খাওয়ার জন্য। তখন এক প্রকার বাধ্য হয়ে চোখটা বন্ধ করে আমি হা করলাম, আর আমি হা করার সাথে সাথেই তানহার হাতে ফুচকাটা আমার মুখের ভিতর ঢুকিয়ে দেয়। তখন তানহা বলল, আমি জানতাম তুমি আমাকে না করতে পারবে না, এবার খেয়ে দেখো কত মজা লাগে। তানহার দেওয়ার ফুচকার পিসটা মুখের ভিতর নিয়েই আমি রুহির দিকে করুণ দৃষ্টিতে তাকাই। তখন রুহি আমার দিকে রাগে চোখ লাল করে তাকিয়ে হাতের ইশারায় বলল, আমার নাকি গলা চেপে মারবে। এটা দেখে আমার অবস্থা আরো খারাপ হয়ে যায়। তারপর সেখান থেকে খাওয়া দাওয়া শেষ করে বাসার দিকে যেতে থাকি। আর তখনকার পর থেকে রুহি শুধু রাগে ফুসফুস করতে থাকে, আর যতবার সুযোগ পাইছে ততবার আমাকে শুধু বলছে আমার নাকি খবর আছে। আমি ওদের নিয়ে আবার অটোরিকশায় করে বাসায় চলে আসি। আর আসার পথে অটোরিকশার মাঝে যে কতগুলো চিমটি রুহির খাইছি তার কোনো হিসাব নাই। বাসা আসার পর রুহি ওদের বাসায় চলে যায় আর তানহা চলে যায় ওর রুমে। আমি নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়ি। শোয়ার কতক্ষণের মাঝে আমি ঘুমিয়ে পড়ি, কিন্তু বেশিক্ষণ আর ঘুমাতে পারি নাই, কারণ হঠাৎ মনে হলো কে যেন আমার ঘুমের মাঝে গলা চেপে ধরেছে। এদিকে আমার প্রায় নিঃশ্বাস বন্ধ হবার উপক্রম, আর আমি চোখ মেলে তাকাতেই দেখি রুহি আমার পাশে বসে দুই হাত দিয়ে আমার গলা চেপে ধরেছে, আর আমার দিকে এমন ভাবে রাগী চোখে তাকিয়ে আছে যেন আজকে আমায় খুন করে শান্তি হবে। তখন আমি কোনোভাবে রুহির কাছ থেকে নিজেকে ছাড়িয়ে একটু দূরে সরে বসি। তারপর ভালো মতো কয়েকবার নিঃশ্বাস নিয়ে আমি রুহিকে বললাম, ভাই তুই কি পাগল হয়ে গেছিস নাকি, যে ঘুমের মাঝে কেউ এমন করে গলা চেপে ধরে? এখন যদি মরে যেতাম তাহলে কি হতো? আমার কথা শুনে রুহি মনে হয় আরো বেশি রেগে গেছে। তখন রুহি আমাকে বলল, হ্যাঁ আমি পাগল হয়ে গেছি, তুই আমার সামনে অন্য মেয়ের হাতে ফুচকা খাবি আর আমি বসে বসে দেখবো, তাই না? আজকে তোকে নিজের হাতে খুন করব আমি, তারপর নিজেকে শেষ করে দেব। রুহি এমন রাগ দেখে আমি অবাক হয়ে যাই। সামান্য একটা বিষয় নিয়ে কেউ এত রাগ করে, এটা আমার জানা ছিল না। তখন আমি বললাম, আচ্ছা রুহি, এই সামান্য একটা বিষয় নিয়ে তুই এমন পাগলামি করছিস কেন? আর আমি কি ইচ্ছে করে খাইছি নাকি? তানহা আমাকে জোর করছে তাই তো খাইছি। আর তখন তুইও তো আমার সামনে ছিলি, তাহলে এমন করছিস কেন? ও জোর করলো তাই তুই খাইছিস কেন? আমি তোকে বারবার ইশারায় মানা করছিলাম, সেটা তুই দেখিসনি? আমি যদি তোর সাথে একটু দুষ্টুমি করি তাহলে তুই আমাকে ধমক দিস, তাহলে তখন তানহাকে ধমক দিলি না কেন? নাকি ওকে ধমক দিলে তোর জলে? আচ্ছা রুহি, তুই একটু শান্ত হ। দেখ, তানহা আমাকে নিজের ভাই মনে করে, আর আমিও তানহাকে নিজের ছোট বোন মনে করি, তার চাইতে বেশি কিছু ভাবি না। এখন প্লিজ তুই আর এই বিষয়ে মাথা গরম করিস না। শান্তভাবে বললাম ওকে বোঝানোর জন্য। আসছে আমার ভাইওয়ালা, তুমি যাকে বোন বলে মনে করে বসে আছো সে তোমাকে নিয়ে অন্য কিছু ভাবতেছে, সেটা তোমার কি মাথায় দিয়ে ঢুকতেছে না? অন্য কিছু মানে? তানহা তোমাকে মনে মনে পছন্দ করে, যেটা ওর কথায় স্পষ্ট আমি বুঝতে পারছি, কিন্তু তোমাকে বলার সাহস করতে পারছে না, আর তাই বারবার ইনিয়ে বিনিয়ে তোমাকে সেটা বোঝানোর চেষ্টা করছে, কিন্তু তোমার এই মোটা মাথায় সেটা ঢুকবে না। কথাটা বলে আমার মাথায় একটা ঠোকা দিল। কই, কবে থেকে ওর মাথায় ঘুরছে আমি তো কিছু বুঝতে পারিনি। আর সব থেকে বড় কথা, আমি কখনো তানহার প্রস্তাবে রাজি হব না, এটা তুই নিশ্চিত থাকতে পারিস, যেমনটা তোর প্রস্তাবে হয়নি। এটা বললাম রুহিকে আর একটু রাগানোর জন্য। আমি কথাটা বলার সাথে সাথে রুহি আমাকে ধাক্কা মেরে বিছানায় ফেলে দিয়ে আমার পেটের উপর চড়ে বসে, আর দুই হাত দিয়ে আমার মুখ চেপে ধরে বলে, এই মিস্টার রৌদ্র, আপনি আমাকে কি মনে করেন? আমি কি তানহা নাকি যা আপনার পেছনে ঘুরঘুর করব কিন্তু কিছু বলতে পারবো না? আমি হলাম রুহি, তোমার রোমান্টিক পিচ্চি চাচাতো বোন। আমি আমার ভালোবাসা আদায় করে নেব। কথাটা বলার সাথে সাথে রুহি আমার ঠোঁটের সাথে ওর ঠোঁটগুলো মিলিয়ে দিল। তারপর আর কি, বেশ কিছুক্ষণ আমাদের মাঝে টেবিল টেনিস খেলা হলো, আর সেই খেলায় আগের মতোই জিতে যায় রুহি। বুঝি না মেয়ে মানুষ এতক্ষণ নিঃশ্বাস কিভাবে রাখতে পারে। একবার কিস শুরু করলে আর ছাড়তে চায় না, আমি যদি ছাড়াতে চাই তাহলে কামড় মারে। তখন রুহি আমাকে ছেড়ে দিয়ে আমার বুকের উপর মাথা রাখে।
বলল, জানো রুদ্র, তোমাকে আমার নিজের চাইতেও বেশি ভালোবাসি। আর তাই তো তোমার পাশে আমি অন্য কারোর ছায়া পর্যন্ত দেখতে পারি না। তাহলে তুমিই বলো, যেখানে আমি তোমার পাশে অন্য মেয়ের ছায়া দেখতে পারি না, তাহলে সেখানে কি করে আমি সামনে তোমাকে অন্য মেয়ে খাইয়ে দিবে সেটা আমি কি করে সহ্য করব? আমি পারবো না রুদ্র, তোমার পাশে আমি ছাড়া অন্য কাউকে মেনে নিতে পারবো না। কথাটা বলেই রুহি আমার বুকের মাঝে কান্না করে দেয়। রুহির কান্নার আওয়াজটা যেন আমার হৃদয়ের মাঝে আঘাত করছিল। ওর চোখটা পানি যে আমি কোন সময় সহ্য করতে পারি না। আর তাই তো আজ অব্দি আমাকে শত জ্বালানোর পরে ওকে কখনো কড়া গলায় কথা বলিনি। তাহলে আজ কি করে আমার বুকে মাঝে রেখে ওর চোখের পানি ঝরতে দেই আমি? তখন আমি রুহিকে আমার বুকে থেকে তুলে নিজ হাতে ওর চোখের পানি মুছে দিয়ে বললাম, রুহি প্লিজ তুই কান্না করিস না। তোকে চোখের পানি যে আমার এক অজানা কষ্টের কারণ হয়ে যায়, আমি সহ্য করতে পারি না। দেখ রুহি, তুই আমাকে কতটা ভালোবাসিস সেটা আমি জানি। আর এমন না যে আমি তোকে ভালোবাসি না, আমিও ভালোবাসি, কিন্তু সেটা দিয়ে তোকে বুকে টেনে নিতে পারবো না। কারণ আমি কখনো তোর আব্বু আমাকে কষ্ট দিতে পারবো না, কারণ তারা আমাকে অনেক ভালোবাসে, বিশ্বাস করে। তাদের এই ভালোবাসা আর বিশ্বাসের কাছে যে তোর প্রতি আমার ভালোবাসাটা বড় অসহায় করে দিয়েছে। কথাটা বলেই আমি মাথা নিচু করে ফেলি। এদিকে আমার মুখে ভালোবাসার কথা শুনে রুহির মুখে যেন চাঁদের হাসি ফুটে ওঠে। রুহি নিজের কানকে বিশ্বাস করতে পারছে না যে আমি ওকে ভালোবাসি, এটা রুহি নিজের কাছে শুনছে। ঠিক তখনই রুহি আমাকে খুব শক্ত করে বুকের মাঝে জড়িয়ে ধরে চুপটি করে দাঁড়িয়ে থাকে। আমি আর রুহিকে কোনো বাধা না দিয়ে ওকে হালকাভাবে জড়িয়ে ধরি। কিছুক্ষণ পর রুহি আমার বুকে মাথা রেখেই বলল, জানো, আজকে নিজের ভেতর এতটা খুশি লাগতেছে যে জীবনে কখনো আমি এতটা খুশি হইনি। আমি জানতাম তুমি একদিন আমাকে ঠিকই ভালোবাসবে। আমার বিশ্বাস ছিল আমার নিজের প্রতি, আমার ভালোবাসার প্রতি। আর তুমি কি বললে আমার আব্বু আম্মু রাগ করবে? মানে আমরা যদি একে অপরকে ভালোবাসি তাহলে আমার মনে হয় তারা সবচেয়ে বেশি খুশি হবে, কারণ তারা কখনো আমাকে ছেড়ে দূরে থাকতে পারবে না। আর তোমার সাথে বিয়ে হলে আমাকেও আর দূরে যেতে হবে না, আর তাদেরও আমার জন্য খারাপ লাগবে না। হিসাব তো ভালোই বুঝোস, এবার বুক থেকে সর। সে কখন জড়িয়ে ধরে আছিস, ছাড়ার নাম নেই, সর এখন, বুক ব্যথা করতেছে। আমার কথা শুনে রুহি আমাকে আরো একটু শক্ত করে জড়িয়ে ধরে বলল, না, ছাড়বো না। এতদিন তোমার বুকে জোর করে জায়গা করে জড়িয়ে ধরছি, কিন্তু আজকে ভালোবাসার অধিকার নিয়ে জড়িয়ে ধরছি। তাই যতক্ষণ পর্যন্ত আমার মন না ভরবে ততক্ষণ পর্যন্ত ছাড়বো না। রুহির কথা শুনে আমার হাসি চলে আসে। তখন আমি মুচকে এসে বললাম, তোর আমাকে সারাদিন জড়িয়ে ধরে রাখলেও মন ভরবে না, এখন ছাড়, নাহলে কেউ এসে দেখে ফেলবে। ছাড়তে পারি এক শর্তে। কি শর্ত, তাড়াতাড়ি বল। লম্বা একটা লিপ কিস করতে হবে। তুই পাগল? এখন আমি এসব কিছুই পারবো না, আর একটু আগে করছিস, তাই এখন আর কিছুই হবে না। তাহলে আমিও ছাড়বো না, যে আসার আসুক আর যে দেখার দেখুক। আর একটু আগে আমি জোর করে নিচ্ছি, আর এখন তুমি ভালোবেসে দিবা, তাও তাড়াতাড়ি, না হলে ছাড়বো না কিন্তু। কথাটা বলেই রুহি বাচ্চাদের মতো করে আমার বুকের মাঝে মুখটা লুকিয়ে শক্ত করে আমাকে জড়িয়ে ধরে আছে। ছাড়াতে চাইলে বলে চিৎকার করে সবাইকে ডেকে আনবে। তখন আমি বললাম, আচ্ছা ঠিক আছে, দিচ্ছি, এবার ছাড়। আমার কথা শুনে রুহি আমাকে ছেড়ে দিয়ে আমার সামনে সোজা হয়ে দাঁড়ায়। যখন আমি রুহিকে কিস করার জন্য কাছাকাছি গেলাম, রুহি তখন চোখ বন্ধ করে ফেলে। ওনার দুই আঁচল দু হাতে শক্ত করে চেপে ধরে। আর আমি যতই রুহির কাছে যাচ্ছি ততই যেন রুহির নিঃশ্বাস চলাচল বেড়ে যাচ্ছে। তখন আমি দুই হাত দিয়ে রুহির মাথার দুই পাশে চেপে ধরে ওর কপালে ছোট্ট করে একটা ভালোবাসার পরশ এঁকে দিই। আমি দূরে সরে আসি। তারপর কিছুক্ষণ চোখ বন্ধ করে থেকে পরে চোখ খুলে দেখে আমি দূরে দাঁড়িয়ে আছি। তখন রুহি বলল, আমি এটা বলিনি, আমি যেটা চাই ওটা দাও। এখন কিছুই হবে না, আর একসাথে বেশি খাইলে মুখ পুড়ে যাবে। এখন যা, পরে দিব। সত্যি বলছো তো? যা এখন। ঠিক আছে, এখন যাচ্ছি। পরে কিন্তু আমারটা চাই, না হলে কিন্তু আমি জোর করে নিব। আচ্ছা নিশ্চয়ই। কথাটা বলতে রুহি বাচ্চাদের মতো মুচকি এসে আমার রুম থেকে চলে যায়। আমিও বিছানায় বসে ভাবতে থাকি। শেষ পর্যন্ত রুহি পাগড়িটার প্রেমে পড়েই গেলাম। জানি না সামনে কপালে কি আছে। এসব ভেবে ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 8টা বেজে গেছে। তখন নিজেকে সবার সাথে কিছুক্ষণ গল্প করি, পরে সবাই একসাথে বসে ডিনার করে আবার নিজের রুমে এসে শুয়ে পড়ি। আর এভাবে দেখতে দেখতে বেশ কয়েকটা দিন কেটে যায়। আর সবার আড়ালে রুহি আর আমার ভালোবাসা বেশ ভালোই চলছে। এদিকে তানহাও এখনো আমাদের বাসায় আছে। আর তানহারও ইদানিং হাবভাব খুব একটা ভালো না। সবসময় শুধু বলে আমাকে একটা কথা বলবে, কিন্তু জিজ্ঞাসা করলেই বলে পরে বলবে। আর রুহি তো আমাকে সারাদিন চোখে চোখে রাখে।
এক কথায় তানহাকে আমার সাথে দেখলে রুহির শরীরে আগুন জ্বলে যায়। তানহাকে কিছু বলতে পারে না, তবে সেই আগুনে পুড়িয়ে ছাই বানায় আমাকে। আজ সকালে ফার্স্ট ডে যাওয়ার জন্য রেডি হচ্ছে, এমন সময় তানহা আমার রুমে আসে। আর তখন তানহা আমাকে বলে, রৌদ্র, তোমাকে একটা কথা বলতে চাই। প্রতিদিন তোর এই কথা শুনতে ভালো লাগে না, শুধু বলিস কি কথা বলবি, কিন্তু বলার কোনো নাম নাই। না, আজকে বলেই দেব। অনেকদিন ধরে ভিতরে কথাটা চেপে রেখেছি, কিন্তু আর না, এখন সময় হয়েছে মনের কথা বলার। এত ভনিতা না করে বল, কি বলবি? আমার হাতে সময় কম। রুহি মনে হয় বাহিরে দাঁড়িয়ে আছে, ওকে নিয়ে কলেজে যেতে হবে। আমার কথা শুনে তানহা কিছুক্ষণ আমার চোখের দিকে চুপ করে তাকিয়ে থাকে। তারপর বড় একটা নিঃশ্বাস ফেলে তানহা বলল, রৌদ্র, তোমাকে সেই ছোটবেলা থেকে ভালো লাগতো, আর বয়স বাড়ার সাথে সাথে এই ভালো লাগার বাড়তে বাড়তে একসময় ভালোবাসায় পরিণত হয়। কিন্তু এতদিন তোমার কাছে ভয়ে নিজের ভালোবাসাটা প্রকাশ করতে পারি নাই, কিন্তু এখন আর নিজের ভিতরে রাখতে পারছি না ভালোবাসাটাকে চেপে। রৌদ্র, আমি তোমাকে ভালোবাসি, নিজের চাইতেও বেশি ভালোবাসি। আই লাভ ইউ রৌদ্র, আই রিয়েলি লাভ ইউ সো মাচ। কথাটা বলে তানহা লজ্জামাখা মুখ নিয়ে আমার দিকে তাকিয়ে আছে আমার উত্তরের আশায়। আর এদিকে আমি তানহার কথা শুনে যেন আকাশ থেকে মাটিতে পড়লাম। মনে মনে ভাবছি, তানহা কবে থেকে আমাকে নিয়ে এসব ভাবতে শুরু করলো? কিন্তু আমি তো ওকে কখনো বোনের বাহিরে অন্য কিছুই ভাবিনি। তখন আমি বললাম, তানহা, কি বলছিস এগুলো? মাথা ঠিক আছে তোর? আর আমি তোর ভাই লাগি, তাহলে তুই আমাকে নিয়ে এসব চিন্তা কি করে করতে পারলি? দেখ, এতদিন মনে মনে আমাকে নিয়ে যা চিন্তা করেছিস, আজ থেকে সব মাথা থেকে ঝেড়ে ফেল। কারণ তুই যেটা ভাবছিস সেটা কখনো হবে। আমি তোকে ছোটবেলা থেকে বোনের চোখে দেখে আসছি, আর বাকি সময় সেই বোনের চোখেই দেখবো। আমার কাছে অন্য কিছু আশা করে লাভ হবে না। কেন লাভ হবে না? তুমি তো এতদিন আমাকে নিয়ে কোনো চিন্তা করো নাই, কিন্তু আমি তো তোমাকে নিয়ে মনের ভিতরে একটা ভালোবাসার প্রাসাদ গড়ে তুলেছি, তার কি হবে? আর আজকে যেহেতু আমি তোমার আর আমার কথা বলছি, তাহলে তুমি আমাকে একবার ভালোবেসে দেখো না। সত্যি বলছি, তোমাকে অনেক অনেক ভালোবাসবো, কখনো কোনো কষ্ট দিব না। তুমি যা বলবে তাই করবো। প্লিজ আমাকে ভালোবাসাটা ফিরিয়ে দিও না। প্লিজ তানহা, বোঝার চেষ্টা কর। ভালোবাসা কখনো জোর করে হয় না, এটা সম্পূর্ণ মনের ব্যাপার। যদি দুটি মনের মধ্যে মিল থাকে তাহলে ভালোবাসাটা এমনিতেই তৈরি হয়ে যায়, কেউ কাউকে জোর করতে হয় না। হ্যাঁ, আমি বুঝতে পারছি তুই আমাকে ভালোবাসিস, আর এখানে তোর কোনো দোষ নাই, কিন্তু আমারও তো তোর প্রতি একটা টান থাকা লাগবে, তাহলে গিয়ে তোর সেই ভালোবাসাটা পূর্ণ পাবে। কিন্তু তোর প্রতি আমার যে টান বা ভালোবাসাটা আছে সেটা শুধু একটা বোনের দৃষ্টিতে, এটা ছাড়া অন্য কোনো দিকে তুই আমার কল্পনা তো নাই। তাই প্লিজ আমাকে এই বিষয়টা নিয়ে কোনো জোর করিস না, এতে তোর কোনো লাভ হবে না। আমার পক্ষে তোকে ভালোবাসা সম্ভব না। আমার কথাটা শুনে তানহা একটু রেগে যায়। তখন তানহা রাগে একটা ভাব নিয়ে আমাকে বলল, কেন সম্ভব নয়? মানুষ কি খালাতো বোনের সাথে প্রেম করে না? আর মানুষ, আর কত মানুষই আছে খালাতো বোনের সাথে প্রেম করছে, বিয়ে পর্যন্ত করছে। সেক্ষেত্রে তোমাকে ভালোবেসে আমার ভুলটা কোথায়? আমি দেখতে কোনো মেয়ে চাইতে কোনো অংশে কম না, বরং একটু বেশি সুন্দরী। তাহলে আমাকে ভালোবাসতে তোমার সমস্যা কোথায়? নাকি রুহিকে ভালোবাসো? তাহলে বলতে পারো আমাকে। এখন যদি বলি যে আমি রুহিকে ভালোবাসি, আর এটা যদি তানহা সবাইকে বলে দেয়, তাহলে আবার ঝামেলা হতে পারে। তখন আমি বললাম, দেখ তানহা, সুন্দর দিয়ে কখনো ভালোবাসা হয় না, ভালোবাসা হয় মনের টানে, যেটা তোর প্রতি আমার নাই। আর আমি রুহিকে ভালোবাসতে যাব কেন? আমি রুহিকে ভালোবাসি না। আমার কথাটা শোনার সাথে সাথে তানহা দৌড়ে এসে আমার বুকে ঝাঁপিয়ে পড়ে আর আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, তাহলে প্লিজ আমাকে ভালোবাসো, তোমার বুকে আমার একটু জায়গা দাও। বিশ্বাস করো, তোমাকে আমি অনেক ভালোবাসি। আর একবার শুধু আমার ভালোবাসা বোঝার চেষ্টা করে দেখো, তাহলে আমার ভালোবাসা দিয়ে তোমার ভালোবাসাটা আমি ঠিক আদায় করে নেব। রুদ্র, প্লিজ আমার ভালোবাসাটা ফিরিয়ে দেও না। তোমার ভালোবাসা পাওয়ার জন্য আমি সবটা করতে রাজি আছি। তুমি বললে তোমাকে সব দিয়ে দেবো, তবু আমাকে ফিরিয়ে দিও না। কথাটা বলেই আমার বুকে শক্ত করে নিজেকে আঁকড়ে ধরল তানহা। অন্যদিকে রুহি অনেকক্ষণ ধরে নিচে দাঁড়িয়ে রুদ্রের জন্য অপেক্ষা করছে, কিন্তু রুদ্রের আসার কোনো নাম নাই। তখন রুহি মনে মনে রুদ্রকে হাজারটা গালি দিতে দিতে রুদ্রের রুমের দিকে যেতে থাকে, কিন্তু রুহি কল্পনাও করতে পারে নাই তার জন্য অনেক বড় একটা সারপ্রাইজ অপেক্ষা করছে। আর রুহি যখন রুদ্রের রুমের সামনে যায়, তখন দেখে তানহা রুদ্রের বুকের মধ্যে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে বারবার শুধু ভালোবাসি ভালোবাসি বলছে। আর এটা দেখে রুহির যেন পায়ের নিচ থেকে মাটি সরে যায়, রাগে পায়ের রক্ত মাথায় চড়ে যায়। রুহি মনে মনে রুদ্র তার সাথে ধোঁকা দিচ্ছে, আর তখনই
রুহি রৌদ্রের রুমে গিয়ে চিৎকার করে বলল, ওই কুত্তা, তোর কয়টা মেয়ে লাগে? আসলে আমি আগেই তানহাকে আমার বুক থেকে সরানোর চেষ্টা করছিলাম, কিন্তু তানহা এত শক্ত করে জড়িয়ে ধরেছে যে আমি ওকে ছাড়াতে পারছি না। ঠিক তখনই দেখি রুহি চিৎকার করে আমাকে এটা বলল, আর রুহির চিৎকার শুনে আমি তানহাকে ধাক্কা মারি, যার ফলে তানহা পড়ে যায়। তখন আমি বললাম, রুহি প্লিজ মাথা ঠান্ডা কর, তুই যা দেখছিস সেটা ভুল। আমার কথাটা শুনে রুহির রাগ যেন আরো বেড়ে গেল। তখন রুহি বলল, চুপ কর তুই কুত্তা, একটা কথাও বলবি না। আমি নিজের চোখে দেখছি তুই এতক্ষণ কি করছিলি। আমি তোকে পাগলের মতন ভালোবাসি, সেটা তোর কাছে কম হয়ে গেছে? তোর যদি এতই মেয়েদের শরীরের প্রতি লোভ থাকে তাহলে আমাকে বলতি, আমি নিজেকে তোর কাছে বিলিয়ে দিতাম। তাহলে কেন তুই অন্য মেয়ের কাছে গেলি? তুই বিশ্বাস কর, তুই যেটা দেখছিস সেটা হয়তো সত্যি, কিন্তু এটার পিছনে গল্পটা একদম আলাদা, যেটা তুই জানিস না। প্লিজ মাথা ঠান্ডা কর, তোকে আমি সব বুঝিয়ে বলছি। তোর মতন দুশ্চরিত্র ছেলের কোনো কথাই আমি শুনবো না। আর তুই তানহাকে উদ্দেশ্য করে কেমন মেয়ে অন্য একজনের প্রেমিকের বুকে জড়িয়ে ধরতে তোর লজ্জা করে না? বেশরম বেহায়া মেয়ে কোথাকার। রুহি, মুখ সামলে কথা বলো। কে তোমার প্রেমিক হয়? রৌদ্র তো আমাকে নিজের মুখে বলেছে ও তোমাকে ভালোবাসে না, তাহলে আবার তোমার প্রেমিক হলো কি করে? তানহার কথাটা শুনেই রুহির মুখটা মলিন হয়ে যায়। চাঁদের মতো সুন্দর মুখটা যেন মুহূর্তেই রাতের আধারে মিলিয়ে যায়। নিজের অজান্তেই রুহির চোখ দিয়ে পানি চলে আসে। তখন রুহি কান্না জড়ানো কণ্ঠে বলল, এতদিন পর্যন্ত তোমাকে পাগলের মতো ভালোবেসেও আজ তুমি অন্য একটা মেয়ের সামনে আমার ভালোবাসাটা অস্বীকার করতে পারলে। আর কেনই বা পারবে না? তুমি তো কখনো আমাকে ভালোই বাসুনি। আমি সব সময় তোমাকে জোর করছি, বিভিন্ন বিষয় নিয়ে তোমাকে জ্বালিয়েছি। কলেজে গেলে সব সময় চোখে চোখে রাখছি যেন আমার ভালোবাসার উপর কারোর নজর না লাগে। তোমার কখন কি লাগবে সব কিছু করার চেষ্টা করছি, কিন্তু আজ দিন শেষে আমি শূন্য। তোমার ভালোবাসা আমার কপালে মিলে নাই। আর কখনো তোমাকে জ্বালাবো না, এই মুখে আর কখনো তোমাকে ভালোবাসি বলবো না। তোমাকে আর কখনো আমার মুখটা দেখতে হবে না। তুমি ভালো থেকো তোমার ভালোবাসা নিয়ে, আমি না হয় আমার হেরে যাওয়া ভালোবাসা নিয়ে হারিয়ে যাব। কথা বলেই রুহি কাঁদতে কাঁদতে আমার রুম থেকে চলে যায়। আমি যে ওকে কিছু বলবো সেই সুযোগটাও পর্যন্ত আমাকে দেয়নি। তানহার প্রতি এত রাগ হচ্ছে যে নিজেকে সামলে রাখতে পারছি না। আর তখনই তানহাকে ঠাস করে একটা চড় মারি। তানহা আমার চরকে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তখন আমি বললাম, আজ শুধু তোর জন্য এত কিছু হয়েছে। তুই যদি আমাকে এভাবে জড়িয়ে না ধরতি তাহলে এখন এত কিছু হতো না। আর হ্যাঁ, তোকে বলছি আমি রুহিকে ভালোবাসি, আর তোর জন্য যদি রুহির কিছু হয় তাহলে তোর খবর আছে। আমি জানতাম না রুহি তোমাকে এতটা ভালোবাসে। যদি জানতাম তাহলে কখনোই তোমাকে নিজের মনের কথা বলতাম না। এখন আমাকে কথা বলার জন্য অনেক সময় পাবে সামনে। আগে দেখো রুহির খবর নাও, রাগে না আবার কিছু করে বসে। তানহার কথা শুনে আমি দৌড়ে রুহিদের বাসায় চলে আসি, সাথে তানহাও আসে। আর আমি গিয়ে দেখি চাচি রুহির দরজা ধাক্কাচ্ছে আর রুহিকে ডাকছে। তখন আমি বললাম, চাচি রুহির কি হয়েছে? রৌদ্র, রুহি তো তোমার সাথে কলেজে যাবে বলে বাসা থেকে বের হয়েছে, কিন্তু হঠাৎ দেখি কান্না করতে করতে দৌড়ে আবার বাসায় চলে আসে আর নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। সে কখন থেকে ডাকছি কিন্তু দরজা খুলছে না। চাচির কথা শুনে আমার মনের ভিতর ভয়টা আরো জেগে বসে, কারণ রুহি এমনিতেই অনেক রাগী। জানি না আবার রাগের মাথায় কি করে বসে। তখন আমরা সবাই মিলে রুহিকে ডাকতে থাকি দরজা খোলার জন্য, কিন্তু রুহি কোনো সাড়া দিচ্ছে না। আর ঠিক তখনই রুহির রুম থেকে একটা চিৎকারের আওয়াজ আসে। এটা শুনে নিজেকে আর ঠিক রাখতে না পেরে রুহির রুমের দরজা ভেঙে ফেলি। আর রুমের ভিতর গিয়ে যা দেখি, এটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। কারণ রুমে গিয়ে দেখি রুহি নিজের হাত কেটে ফেলেছে আর রক্তে পুরো ফ্লোর ভিজে গেছে। রুহির এমন অবস্থা দেখে চাচি চিৎকার করে কান্না করে দেয়। এর ভিতর আমার আম্মু রুহি রুমে চলে আসে। আমি দৌড়ে গিয়ে রুহি হাতের কাটা জায়গাটা চেপে ধরি আর একটা কাপড় দিয়ে পেঁচিয়ে কোলে তুলে নিই হাসপাতালে নেওয়ার জন্য। রুহিকে যখন কোলে তুলি তার আগেই রুহি শুধু একটা কথা বলে, খুব ভালোবাসি রুদ্র, তোমাকে ছাড়া বাঁচবো না। কথাটা বলে রুহি অজ্ঞান হয়ে যায়। তারপর তাড়াতাড়ি আমরা রুহিকে নিয়ে হাসপাতালে চলে আসি। এর ভিতর আমার আব্বু আম্মু, রুহির আব্বু আম্মু সবাই চলে আসে। রুহিকে চিকিৎসা করার জন্য ডাক্তার ওকে নিয়ে যায়। আমার সবাই বাহিরে দাঁড়িয়ে ওর জন্য অপেক্ষা করতে থাকে। তখন আম্মু এসে সবকিছু জানতে চায়, আমাদের মাঝে কি হয়েছে, কেন রুহি এমন কাজ করলো। আম্মুর কথা শুনে তানহা আম্মুকে সব বুঝিয়ে বলে। আর 1 ঘন্টা পর ডাক্তার এসে বলল, রোগীর হাত বেশ খানিকটা কেটে যাওয়ার ফলে শরীর থেকে অনেক রক্ত বের হয়ে যায়। আমরা ক্ষতস্থানে ড্রেসিং করে দিছি। বেশি চিন্তার কিছু নেই, একটু খেয়াল রাখলেই হবে। রোগী এখন ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠলেই দেখা করতে পারবেন। কথাটা বলেই ডাক্তার চলে যায়। আর পরিবারের সবাই মিলে রুহির রুমে গিয়ে অপেক্ষা করতে থাকে কখনো জেগে ওঠে। আর আমি বাহিরে বসে মনে মনে আল্লাহকে ডাকতে থাকি। এভাবে প্রায়
2 ঘন্টা পরে রুহি ঘুম থেকে উঠে দেখে সবাই ওর পাশে বসে আছে, শুধু আমি নেই। এটা দেখে রুহির মনটা খারাপ হয়ে যায়। তখন আমার আম্মু রুহির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, রহিমা, তোকে ছোটবেলা থেকে আমরা কত আদর দিয়ে বড় করছি, যখন যা চাইছিস দিছি, তাহলে আজ কেন আমাদের কিছু না বলে এমন করতে গেলি? বল তোর কি চাই? আমার কিচ্ছু লাগবে না। তোমরা কেন আমাকে বাঁচাতে গেলে? আমি মরতে চাই, আমাকে তোমরা মেরে ফেলো। তোকে তো সেই ছোটবেলা থেকেই আমার ছেলে রৌদ্রের বউ হিসেবে নিব বলে ভাবছিলাম। তাহলে তুই যদি মরে যাস তাহলে আমার ছেলেটার কি হবে? ও তো বিয়ের আগেই বিধবা হয়ে যাবে। আম্মুর মুখে এমন কথা শুনে রুহির অনেক আনন্দ লাগে, কিন্তু মুখে এটা প্রকাশ করে না। তখন রুহি বলল, আমাকে তোমার ছেলের বউ বানাতে হবে না। সে আমাকে ভালোবাসে না, সে তো অন্য কাউকে ভালোবাসে। রুহির এমন কথা শুনে তানহা বলল, রুহি, তুমি রৌদ্রকে ভুল বুঝো না, রৌদ্র তোমাকে ভালোবাসে। আর তখন তুমি যা দেখেছো সেটা সবটা দোষ আমার ছিল। আর সত্যি বলছি, তুমি যে রৌদ্রকে এতটা ভালোবাসো এটা আমি জানতাম না। জানলে কখনো এমনটা বলতাম না। আর তোমার হিরোর মতো জামাই দেখলেই যে কেউ প্রেমে পড়ে যাবে। তাহলে আমার দোষ কোথায়? তাই বলি কি, তাড়াতাড়ি বিয়েটা করে নাও, না হলে অন্য কেউ এসে ওকে নিয়ে যাবে। তানহারও সবার কথা শুনে রুহি আসল বিষয়টা বুঝতে পারে। তখন রুহি সবার সামনেই বলল, ওই আমার জামাই কই? রুহির কথা শুনে সবাই একসাথে হেসে ওঠে। তখন আমার আম্মু বলল, আরে পাগলি, জামাই তো এখনো হয়নি, আগে বিয়ে কর, পরে জামাই বলে ডাকি। আর রৌদ্র বাইরে বসে তোর জন্য চিন্তা করছে, তোর ভয়ে ভিতরে আসছে না। তাহলে আমি কালকেই বিয়ে করব। তোমরা বিয়ের ব্যবস্থা করো, আর এখন তোমরা সবাই বাইরে গিয়ে আমার জামাইকে ভেতরে পাঠাও, ওর সাথে আমার হিসাব আছে। রুহির কথা শুনে সবাই হাসতে হাসতে রুমের বাইরে চলে আসে। আমি বাইরে একটা টেবিলে মাথাটা নিচু করে বসে আছি। এমন সময় তানহা আমাকে বলল, এই যে স্যার, ভিতরে যান, আপনার বউ আপনাকে ডাকছে। বউ মানে? সেটা গেলেই বুঝবে, আর দেরি করলে কপালে কিন্তু শনি আছে। কথাটা বলেই তানহা চলে যায়। আমি উঠে রুহির রুমের ভিতরে যাই। আমি রুমে গিয়ে দেখি রুহি উল্টা দিকে ফিরে শুয়ে আছে। তখন আমি ওর পাশে গিয়ে ওর মাথায় হাত দিতেই রুহি আমার হাতটা ঝাড়ি মেরে ফেলে দেয়। তখন আমি বললাম, রুহি প্লিজ আমাকে মাফ করে দে, আর কখনো এমন করবো না। তোর কিছু হলে যে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না, কারণ আমি যে তোমাকে অনেক ভালোবাসি। আমার কথা শুনে রুহি শোয়া থেকে উঠে আমাকে জড়িয়ে ধরে। আমি তখন রুহিকে জড়িয়ে ধরি। তখন রুহি বলল, আমাকে আর কখনো কষ্ট দিলে তোমার খবর আছে বলে দিলাম, আর কখনো কোনো মেয়ের দিকে তাকালে খবর আছে। আচ্ছা ঠিক আছে, তুমি যা বলবা সব শুনবো। রুহি আমার বুকে চুপটি করে শুয়ে আমার ঠোঁটগুলো আঙ্গুল দিয়ে নাড়াচাড়া করছে, আর আমি ওর মাথায় বুলিয়ে দিচ্ছি। তখন রুহি বলল, ওই জামাই, মধু খেলে কি হয় গো? মধু খেলে শরীরে শক্তি হয়। আমি মধু খাবো, শরীরটা অনেক দুর্বল লাগছে। ঠিক, বাজার থেকে এনে দিব। বাজারের মধু খাবো না, তোমার ঠোঁটের মধু খাবো। এই না না, এটা হাসপাতাল, এখানে সবকিছু হবে না, যা হবে বিয়ের পর বাসায় গিয়ে। আমার কথা শুনতে রুহি আমাকে ধাক্কা মেরে ওর বেডে শুইয়ে দেয়। রুহির পাশের বেডে একজন বৃদ্ধা মহিলা ছিল। তখন রুহি বলল, দাদি, কালকে আমার বিয়ে, তোমার দাওয়াত, এখন তোমার মুখটা একটু এদিকে ঘুরাও, আমি একটু মধু খাই। কথাটা বলে রুহি যেই আমার ঠোঁটের কাছে আসলো, তখন আমি বললাম, আরে দাঁড়াও একটু। কেন, কি হয়েছে? এই যে অনেক তো দেখলেন, এবার একটু আড়ালে যান দেখি। বউ আমার একটু অসুস্থ, সে নাকি মধু খাবে, তাই আপনারা বাড়িতে যান, আবার অন্য সময় দেখা হবে। টাটা। হাই বন্ধুরা, গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।